আচ্ছা, আমার স্টুডেন্টদের কি অবস্থা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ অনেকদিন ভাইয়া, পর। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা নাকি? অনেকদিন হলো না এবার? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো প্রথম হলো ড্যাংলিং মডিফায়ারটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আমি এখানে যে টপিকগুলো লিখে দিয়েছি আমি প্রত্যেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। ড্যাংলিং মডিফায়ারটা মেবি তোমাদের লেকচারে ছিল না, এম রাইট? এটা কি তোমাদের লেকচারে ছিল? রাজন ভাই, ড্যাংলিং মডিফায়ার নামে কোনো টপিক কি ইয়াতে আছে? আমার মনে হয় নাই। না স্যার, এই ধরনের কোনো টপিক নাই। হ্যাঁ, এই টপিকটা লেকচার শিটে নেই আর কি। যাক, ওকে, এটা একটা গ্রামারেরই টপিক, কিন্তু তোমাদের লেকচার শিটে নেই, বাট আমি চেষ্টা করবো আর কি তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমি একটা এই স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু ওয়েট করো। দেন হচ্ছে তোমার okay, একটু ওয়েট করো। স্টুডেন্ট কয়জন আসছে? 41 জন। হ্যাঁ, আমি একটা ওয়াইড ফাইল খুলেছি, দেখেছো তোমরা? ভাইয়া স্টার হচ্ছে। এখন দেখা যাচ্ছে। ওকে, দেখা যায় এখন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আমরা প্রথম যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি তার নাম ড্যাংলিং মডিফায়ার। এটা আরেকটা নাম হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার। আমি একটু বলি, মিসপ্লেসড মডিফায়ার। এটা আরো একটা নাম হলো ইলজিক্যাল পার্টিসিপল। ইলজিক্যাল পার্টিসিপল, এটা তিনটা নাম আছে, কেমন? একটা নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, তুমি যেটাই বলো, এটার তিনটা নাম আছে টোটাল। এটার তিনটা নাম, একটা হলো ড্যাংলিং মডিফায়ার, এটা আরেকটা নাম হলো মিসপ্লেসড মডিফায়ার, এটা আরেকটা নাম হলো ইলজিক্যাল পার্টিসিপল। টোটাল তিনটা নাম আছে। ড্যাংলিং শব্দের অর্থ হচ্ছে তোমার দুদুল্যমান অবস্থায় থাকবে মডিফায়ারটা, সেটাকে স্টেবল করতে হবে। আর মিসপ্লেসড অর্থ হলো ভুল জায়গায় থাকবে, তোমাকে সঠিক জায়গায় বসাতে হবে। আর ইলজিক্যাল পার্টিসিপল মানে হচ্ছে পার্টিসিপলটা অযৌক্তিক জায়গায় থাকবে, অযৌক্তিক থাকবে, সেটাকে তোমাকে লজিক্যাল পার্টিসিপল করতে হবে। আমি কি এতটুকু কথা বোঝাতে পারছি? তোমরা কি জি আমার ভাইয়া। কথা শুনতে পাচ্ছ জি ক্লিয়ারলি? একটু ভাইয়া। জানাও জি তো। ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, মানে শুনতে পাচ্ছ নাকি সবাই? কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ, জি না ভাইয়া। জি না। ওকে, ইটস ওকে। ড্যাংলিংটা বুঝি নাই। আচ্ছা, আমি আমি তো এখনো ব্যাখ্যা করি নাই, তুমি বুঝবা কেমনে? আমি শুধু শব্দের নামগুলো বলছি, টপিকের নাম। এটা তিনটা নাম আছে, একটা নাম হলো ড্যাংলিং মডিফায়ার, এটা আরেকটা নাম হলো মিসপ্লেসড মডিফায়ার, এটা আরেকটা নাম হলো ইলজিক্যাল পার্টিসিপল। আমি কি বুঝাতে পারলাম? মানে ড্যাংলিং অর্থ হলো দুদুল্যমান, মানে হচ্ছে ড্যাং মডিফায়ারটা দুদুল্যমান অবস্থায় থাকবে, তাকে স্টেবল করতে হবে। আচ্ছা, এটা এখন বুঝবা না, আমি একটা এক্সাম্পল দিই, দেন বুঝতে পারবো। আমি একটা সেন্টেন্স লিখতেছি, একটু খেয়াল করো। দেখো, আমি বললাম after jumping out of the boat, after jumping out of the boat, a shark beat the man. আচ্ছা দেখো, একটা সেন্টেন্স লিখেছি আমি, আফটার জাম্পিং আউট অফ দ্য বোট এ শার্ক বিট দ্য ম্যান।
এখানে এটা একটা সেন্টেন্স, এটা মূলত একটা সেন্টেন্স। এখানে দুটো অংশ আছে, একটা হলো কমার আগে আর একটা হলো কমার পরে। এখন আমার তোমাদের কাছে প্রশ্ন হলো সেন্টেন্সটা কি কারেক্ট না ইনকারেক্ট, এটা হলো মূল বিষয়। এটা কি কারেক্ট সেন্টেন্স নাকি ইনকারেক্ট? ইনকারেক্ট ভাইয়া। এটা একটা আসলে ইনকারেক্ট সেন্টেন্স। দেখো অর্থটা শুনলে কিন্তু এখানে কোনো ভুল আছে বলে মনে হয় না, কিন্তু আদতে সেন্টেন্সটা একটা ইনকারেক্ট সেন্টেন্স। কেন ইনকারেক্ট সেন্টেন্স সেটা একটু দেখো। আচ্ছা দেখো, তোমরা যখন কোন একটা সেন্টেন্সে দেখবা এই যে এখানে একটা জাম্পিং আছে, এটাই হচ্ছে তোমার এই যে ভার্ব প্লাস আইএনজি জাম্পিং, এটাকে আমরা আইডেন্টিফাই করলাম। বলা হচ্ছে, কথাটা খুব ভালো করে শোনো, আফটার জাম্পিং আউট অফ দ্য বোট, বোট থেকে নদীতে লাফ দেওয়ার পর এ শার্ক বিট দ্য ম্যান, একটি হাঙ্গর মানুষটিকে কামড় দিয়েছিল। কথাটা শুনলে কোনো কিছু ভুল হয়েছে বলে মনে হয় না। আচ্ছা আমাকে একটা প্রশ্ন আনসার দাও, বোটের মধ্যে কি মানুষ থাকে নাকি হাঙ্গর থাকে? হাঙ্গর কি পানিতে? হাঙ্গর তো মানুষ পানিতে থাকে। থাকে। এখন বলা হচ্ছে মানুষ, হাঙ্গরটা বোটের মধ্যে ছিল, যখন সে বোট থেকে নদীতে লাফ দিয়েছে একটা মানুষ এসে তাকে কামড় দিয়েছে। এখন এটা তো লজিক্যাল সেন্স হতে পারে না। আসলে মানুষটা ছিল বোটের মধ্যে, যখন মানুষটা বোট থেকে নদীতে লাফ দিয়েছে তখন একটা হাঙ্গর এসে তাকে কামড় দিয়েছে, এটাই না? তাহলে দেখো জি এখন ভাইয়া। কমার পরে সাবজেক্ট আছে কিন্তু এ শার্ক। তার মানে বুঝাচ্ছে কি জানো, এই যে জাম্পিং, এই জাম্পিং এর কাজটা কে করতেছে? শার্ক আর করতেছে। করতেছে আসলে বোট থেকে নদীতে লাফটাকে হাঙ্গর দিয়েছে নাকি দাম্যান দিয়েছে? দাম্যান দিয়েছে। যিনি দিয়েছেন তাকে সাবজেক্ট হিসেবে প্রথমে আনতে হয়, কমার পরে তাকে সাবজেক্ট হিসেবে বসাতে হয়, কারণ এই দাম্যানটা জাম্পিং কে মডিফাই করতে হবে। তাহলে সেন্টেন্সটা কারেক্ট কিরকম হবে? প্রথম অংশটা ঠিক থাকবে, প্রথম অংশটা ঠিক থাকবে, প্রথম অংশ থাকবে আফটার জাম্পিং আউট অফ দ্য বোট, আউট অফ দ্য বোট, এতটুকু আমরা লিখলাম। আচ্ছা বলো, এই যে তোমাকে দেখতে হবে এই যে বোট থেকে নদীতে লাফটা কে দিয়েছে তাকে বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে। তাহলে কে দিয়েছে বলো তো? এটা দা ম্যান। এই লোকটাই হচ্ছে, এই দা ম্যান হচ্ছে তোমার বোট থেকে নদীতে লাফটা দিয়েছে, ঠিক আছে? এই জাম্পিং এর কাজটা করেছেন যিনি, তাকে প্রথমে সাবজেক্ট হিসেবে আনতে হবে। এখন মানুষটি কামড় দিয়েছিল নাকি মানুষটাকে কামড় দেওয়া হয়েছিল? মানুষটাকে কামড় দেওয়া হয়েছিল। ইয়েস, তখন কামড় অ্যাক্টিভ দেওয়া না হয়ে হয়েছিল। প্যাসিভ হয়ে যাবে। তাহলে দেখো এই যে দা ম্যান ওয়াজ বিটেন, মানুষটিকে কামড়ানো হয়েছিল বাই বাই এ শার্ক। শার্ক। কেমন? বাই এ শার্ক। এই যে দেখো এখন সেন্টেন্সটা একটা লজিক্যাল পার্টিসিপল, এখন সেন্টেন্সটা একটা প্লেসড মডিফায়ার, এখন সেন্টেন্সটা একটা স্টেবল মডিফায়ার। আগে ছিল ইলজিক্যাল পার্টিসিপল, অযৌক্তিক, এখন সেন্টেন্সটা রাইট। ওকে, এটা হচ্ছে একটা কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স। এখন আমি এই সেন্টেন্সটাকে আরো কতভাবে ঘোরাতে পারি দেখো। আমি আবার এটাকে বললাম, একটু খেয়াল করো, আমি বললাম এ শার্ক জাম্পিং আউট অফ দ্য বোট বিট দ্য ম্যান। এই সেন্টেন্সটা কি ঠিক আছে কিনা বলো তো? ভুল ভাইয়া। এই সেন্টেন্সটা কি ঠিক আছে? ভুল ভুল। হ্যাঁ। এখন প্রশ্ন হলো, একটু কথাটা খেয়াল করো, একটু ওয়েট করো ধরো। এখন প্রশ্ন যেটা আছে এখানে, আফটার জাম্পিং আউট অফ দ্য বোট, এখানে দেখো এ শার্ক জাম্পিং আউট অফ দ্য বোট। তাহলে জাম্পিং এই শব্দটা কিন্তু একটা পার্টিসিপল। এই জাম্পিং এই ওয়ার্ডটা কাকে মডিফাই করতেছে দেখো তো? এটা এই শার্ককে মডিফাই করতেছে। আসলে লাফটা তো হাঙ্গর দিচ্ছে না, লাফটা দিচ্ছে দা ম্যান। তাহলে এটাও একটা ইনকারেক্ট সেন্টেন্স, মডিফাইটা ঠিক মতো হয় না। আমার বলা উচিত এই যে দা ম্যান, এই যে দা ম্যানই হলো কি করতেছে, জাম্পিংটা অথবা দিতেছে। তোমাকে লিখতে হবে এরকম, এরকম লিখতে হবে এ শার্ক বিট দা ম্যান, বিট দা ম্যান, লোকটিকে কামড় দিয়েছিল। তাহলে ম্যানটা কি করতেছিল বলতো? জাম্পিং আউট অফ দা বোট। আউট অফ দা বোট। এই যে এখন দেখ, আউট অফ দা বোট, এই যে দেখো এই জাম্পিংটা কে করতেছে? দা ম্যান, তাকে তারপরে বসানো হয়েছে। এখন মডিফাইটা ঠিক হয়েছে না? জি ভাই। এখন মূলত সেন্টেন্সটা ছিল এরকম আর কি, হু ইজ জাম্পিং, হ্যাঁ এরকম ছিল। তখন এটা কমপ্লেক্স ছিল, সেটাকে আমরা এখন সিম্পল করলাম, এই যে জাম্পিং। তাহলে দেখো এই জাম্পিংটাকে ম্যানের পরে বসাতে হবে, শার্কের পরে বসালে হবে না।
বসালে একটা ইলজিক্যাল মডিফায়ার হবে, মিসপ্লেস মডিফায়ার হবে। তাহলে এটা গেল একটা। এখন আমি একটু তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো আমি একটা সেন্টেন্স বললাম, unable to swim, a lifeguard rescued the baby। এই সেন্টেন্সটা কি ঠিক আছে? unable to swim, a lifeguard rescued the baby, ভুল আছে। মানে এটা সঠিক কি হবে দেখি, তোমরা লিখে পাঠাও তো আমাকে, সঠিকটা কি হবে? সঠিকটা কি হবে? দেখো, আনএবল টু সুইম এটার অর্থ হলো সাঁতার কাটতে অক্ষম। এখন প্রশ্ন হলো সাঁতার কাটতে অক্ষম কে? এখন কমার পরে সাবজেক্ট আছে লাইফ গার্ড। আসলে কি লাইফ গার্ড সাঁতার কাটতে জানে না, কি দা বেবি সাঁতার কাটতে জানে না? দা বেবি। তাহলে এখন কমার পরে সাবজেক্ট আছে, তাহলে সেন্টেন্সটা ইনকারেক্ট। এটা হবে আনএবল টু সুইম, সাঁতার কাটতে অক্ষম। আসলে এই সাঁতার কাটতে অক্ষমটা কে? যিনি, তাকে প্রথমে সাবজেক্ট হিসেবে আনতে হবে, দা বেবি। দা বেবি হলো সাঁতার কাটতে অক্ষম। তাহলে দা বেবি ওয়াজ রেস্কিউড বাই এ লাইফগার্ড। ভাই এখানে প্যাসিভ না করলে হবে না? না, অর্থ মিলবে না তো। শিশুকে উদ্ধার করা হয়েছিল, অর্থ মিলবে না। আচ্ছা, অনেকে আনসার দিয়েছো, ভালো হয়েছে, সবার আনসারই ঠিক হয়েছে। দেখি এখন আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা সবাই একটু আমাকে করে দাও। গোয়িং টু দ্য মার্কেট, গোয়িং টু দ্য মার্কেট, সাম গুডস ওয়ার বট বাই মি। দেখি এটাকে তোমরা একটু করে দাও তো, সঠিক করে দাও তো কিরকম হবে। গোয়িং টু দ্য মার্কেট, সাম গুডস ওয়ার বট বাই মি, এটাকে তোমরা কারেক্ট করো। তাহলে দেখো, এই যে গোয়িং টু দ্য মার্কেট, টু দ্য মার্কেট, গোয়িং টু দ্য মার্কেট, মার্কেটে গিয়ে। আচ্ছা বলো তো, এই গোয়িং এর কাজটা কে করতেছে? কমার পরে সাবজেক্ট আছে সাম গুডস, কিছু মালামাল। এখন কিছু মালামাল কি মার্কেটে যেতে পারে? পারে না। মার্কেটে আসলে গিয়েছি আমি, এই যিনি করেছেন তাকে প্রথমে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে, তাহলে আই। এখন সেন্টেন্সটা প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে, আই বট সাম গুডস। আমি মার্কেটে গিয়ে আমি কিছু মালামাল কিনেছিলাম। এই যে এখন একটা লজিক্যাল পার্টিসিপল হয়েছে, ঠিক আছে? ঠিক একইভাবে আমি তোমাদেরকে আরো একটা দিচ্ছি, একটু ঠিক করে দাও তো দেখি। When in school, the teacher taught us English। দেখি এটা বলো তো, এই সেন্টেন্সটা ঠিক করো তো, এটা কি ঠিক নাকি বেঠিক? When in school, the teacher taught us English। এটা তো ঠিকই মনে হচ্ছে। ঠিক মনে হচ্ছে না? হ্যাঁ, এগুলো দেখতে আসলে ঠিক মনে হয়, কিন্তু দেখো তো, when in school মানে যখন স্কুলে ছিলাম, এই কথাটা কার সম্পর্কে বলতেছে বলো তো? স্টুডেন্ট। ইয়েস, এটা টিচার সম্পর্কে বলছে না, কিন্তু কমার পরে সাবজেক্ট আছে টিচার, এটা বলা হচ্ছে স্টুডেন্ট। তাহলে আজটাই হলো যখন আমরা স্কুলে ছিলাম তখন টিচার আমাদেরকে ইংরেজি শিক্ষা দিত। সেন্টেন্সটা কারেক্ট হবে এরকম, when in school
এই যে আজটা উই হয়ে যাবে, উই ওয়ার না, উই ওয়ার থট ডট ইংলিশ বাই দ্য টিচার। ভাই, তো পরের সেন্টেন্সটা তাহলে মানে কি হবে, যেটাকে মাত্র লিখলেন? স্কুল, যখন স্কুলে ছিলাম উই আর থট, আমাদেরকে শিক্ষা দেওয়া হতো ইংলিশ ইংরেজি বাই দ্য টিচার, শিক্ষক কর্তৃক। বুঝতে পেরেছো? জি ভাই। ওকে, আরেকটা সেন্টেন্স দিচ্ছি, আমার সেটা একটু দেখো। এরপর আমি বললাম দ্য কাইট ওয়াজ কট ইন দ্য ট্রি উইথ এ লং টেইল। দেখি এটা আনসার দাও তো, ঠিক আছে কিনা। দেখি এটা আনসার কারেক্ট করো এটা। আচ্ছা দেখো, হ্যাঁ অনেকে আনসার দিয়েছে, আমি দেখতেছি। দেখো, উইথ এ লং টেল, একটা লম্বা লেজ সহ ঘুড়িটি গাছের মধ্যে আটকে গিয়েছিল। আচ্ছা, এই লম্বা লেজটা কার? এটা তো ঘুড়ির, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এই লম্বা লেজটা কার? গাছের হয়ে গেছে, এই যে ট্রির পরে বসছে না, এই যে ট্রি, তার মানে বোঝাচ্ছে যে লম্বা লেজটা কার? গাছের হয়ে গেছে। কিন্তু আসলে লম্বা লেজটা তো গাছের না, লম্বা লেজটা হলো ঘুড়ির। তাহলে যার লেস তাকে তারপরে বসাতে হবে। তাহলে সেন্টেন্সটা কারেক্ট হবে কিরকম জানো? সেন্টেন্সটা কারেক্ট হবে যে উইথ এ লং টেলটা, এটাকে এই যে কাইটের পরে বসাতে হবে। দা কাইট বসে, কাইটটার কি আছে? উইথ এ লং টেল, একটা লম্বা লেজ সহ, একটা লম্বা লেজ সহ গুড়িটি ওয়াজ কট, আটকে গিয়েছিল ইন দ্য ট্রি, গাছের মধ্যে। আগে ছিল, আগে লেজটা হয়ে গিয়েছিল গাছের, কিন্তু আসলে লেজটা মূলত কার? কাইট, ঘুড়ির। এজন্য আনসারটা হবে দা কাইট উইথ এ লং টেল ওয়াজ কট ইন দ্য ট্রি। এভাবে হবে তোমার। এটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেসড মডিফায়ার। ভুল জায়গায় ছিল, এখন তোমাকে সঠিক জায়গায় বসাতে হয়েছে। আমি আরেকটা সেন্টেন্স দেই। ভাইয়া, ওয়াসকটটা কি উইথ এ লং টেলের আগে বসলে হবে না? দ্য কাইট ওয়াজ কট উইথ এ লং টেল ইন দ্য ট্রি। হ্যাঁ, দা কাইট ওয়াজ কট উইথ এ লং টেল ইন দ্য ট্রি। না, এখানে বিষয়টা হচ্ছে যার সম্পর্কে এটা হবে, ওটাকে প্রথমে তোমাকে রাখতে হবে। দা কাইট উইথ আ লং টেল, এটা একটা অতিরিক্ত প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ইউজ হয়েছে এখানে, বুঝতে পেরেছো? এই যে উইথ, উইথ মানে কার সাথে? এটা এই যে তোমার কাইটের সাথে, এটা এভাবে বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি আরেকটা সেন্টেন্স দিলাম। আমি বললাম লাইক এ চাইল্ড games was played by সুমানা। দেখো তো এই সেন্টেন্সটাতে কি ভুল আছে, একটু ঠিক করো তো। লাইক এ চাইল্ড গেমস ওয়াজ প্লেড, ওয়াজ হবে নাকি ওয়ার হবে? ওয়ার প্লেড বাই সুমানা, এটাকে ঠিক করো। সেকেন্ড, আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি। When I was child
my mother told me story. এটা ঠিক করো। তারপর আরেকটা দিচ্ছি, to be good in math, practice is needed. এই তিনটাকে দেখো তো কোনো ভুল আছে কিনা এগুলাতে। দেখো এই তিনটাতে কোনো ভুল আছে কিনা। আচ্ছা যাক, তোমরা অনেকে পারছো, মাশাআল্লাহ, ভালো, একটা ভালো গুণ। দেখো, লাইক এ চাইল্ড, একজন শিশুর মতো, তাহলে শিশুর মতো এই কথাটা কার সম্পর্কে বলা হচ্ছে? সুমানা সম্পর্কে, গেম সম্পর্কে বলা হচ্ছে না। তাহলে আনসারটা হবে সুমানা প্লেড গেমস। একজন শিশুর মতো সুমানা কি খেলে? গেমস খেলে। তো এই একজন শিশুর মতো, এটা কার সম্পর্কে বলছে এই কথাটা? এই কথাটা কিন্তু সুমানা সম্পর্কের জন্য প্রথম অংশে যার সম্পর্কে কথা হবে কমার পরে তাকে সাবজেক্ট হিসেবে আনতে হবে। গেল। তারপর দেখো, when I was child, যখন আমি শিশু ছিলাম। এই শিশুটা কে ছিল? আমি। এখন প্রথমে সাবজেক্ট আছে আমার মা, তার মানে আমার মা যদি শিশু থাকে তাহলে আমাকে গল্প শোনাবে কিভাবে? তাহলে when I was child এটা কিন্তু আমার সম্পর্কে বলছে, তাহলে এটা প্রথমে আই হবে, মিটা আই হয়ে যাবে। I was told story by my mother, এভাবেই হবে, by my mother। আমাকে এই যে when I was child, এই কথাটা কিন্তু আমার মা সম্পর্কে বলা হচ্ছে না, এই কথাটা বলা হচ্ছে আমার সম্পর্কে। তাহলে যার সম্পর্কে বলা হবে তাকে প্রথমে সাবজেক্ট হিসেবে আনতে হবে। ঠিক আছে, কিভাবে? দেখো, টু বি গুড ইন ম্যাথ, ম্যাথে ভালো হতে। তো ম্যাথে ভালো হতে কি? প্র্যাকটিস কি ম্যাথে ভালো হতে পারে? ম্যাথে ভালো হতে পারে কোনো মানুষ। ঠিক আছে, এই জন্য আমাদেরকে বলতে হবে টু বি গুড ইন ম্যাথ উই নিড প্র্যাকটিস। আমাদের কি দরকার? প্র্যাকটিস। অথবা হি নিডস প্র্যাকটিস, অথবা একটা সাবজেক্ট আনলে হবে। এখানে উই নিড প্র্যাকটিস বললে হবে, দা ম্যান নিডস প্র্যাকটিস বললে হবে, তারপর হচ্ছে তোমার দা বয় নিডস প্র্যাকটিস বললে হবে, দা মাই ব্রাদার নিডস প্র্যাকটিস বললে হবে। অর্থাৎ একটা সাবজেক্ট আনতে হবে যে নিজে কাজটা করতে পারে। টু বি গুড ইন ম্যাথ এটা হতে পারে। আমার কথা কি তোমরা বুঝছো? জি ভাইয়া। এটা হচ্ছে তোমাদের ড্যাংলিং মডিফায়ার। প্রথম অংশে যার সম্পর্কে কথা বলা হবে কমার পরে তাকে সাবজেক্ট হবে। আমি অনেকগুলো एग्जांपल দিয়ে চেষ্টা করেছি তোমাদেরকে এটা বোঝানোর জন্য। আশা করি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, নেক্সট কি? প্যারালালিজম। আরেকটা বলছে প্যারালালিজম, না? টপিকটার নাম হচ্ছে প্যারালালিজম। প্যারালালিজম শব্দের অর্থ হলো সমান্তরাল, মানে সব জায়গায় একই রকম হবে। কেমন? যেমন আমি একটা সেন্টেন্স দিলাম, দ্য soldiers moved to the enemy camp rapidly and silent। কথাটা খুব ভালো করে শুনো। আমরা
আচ্ছা দেখো কথাটা খুব ভালো করে শুনো। প্যারালালিজম শব্দের অর্থ হচ্ছে তোমার সমান্তরাল হওয়া। যেমন দেখো দা সোলজার্স মানে সৈনিকরা মুভ এগিয়ে যাচ্ছিল টু দা এনিমি ক্যাম্প শত্রুর ক্যাম্পের দিকে র্যাপিডলি। এই র্যাপিডলিটা কি বলতো? অ্যাডভার্ব না? কিন্তু এই সাইলেন্টটা হলো অ্যাডজেক্টিভ। এখন একটা অ্যাডভার্ব হলে পরেরটাকে অ্যাডভার্ব বানাতে হবে, ঠিক আছে? তখন এটা সাইলেন্টলি হয়ে যাবে। এই এখন একটা সমান্তরাল হয়ে গেছে। আগে ছিল আনপ্যারালাল, এখন সেটা হয়ে গেছে প্যারালাল, প্যারালাল স্ট্রাকচার। তাহলে দেখো অ্যাডভার্ব যখন করেছি তখন দুটাকে আমাকে অ্যাডভার্ব করে দিতে হয়েছে, এটাই প্যারালালিজম। এরপর আমি আরেকটা বললাম, দেখো তো হি লাইকস টু ফিশ, টু সুইম এন্ড সিঙ্গিং। দেখো এখানে প্রথমে ইনফিনিটিভ আছে, তাহলে এখানে এটা ইনফিনিটিভ, এটো ইনফিনিটিভ, ওকে। আর এখানে দেখো এটা সিঙ্গিং, ঠিক আছে? তাহলে দেখো এটো ইনফিনিটিভ এটা জিরান, তাহলে হইলো না। এটাকে কি বানাই দিতে হবে? ইনফিনিটিভ করে দিতে হবে। এই যে ইনফিনিটিভ হলো সবই ইনফিনিটিভ হবে। টু সিং, হি লাইকস টু ফিশ, টু সুইম এন্ড টু সিং, এই যেটা। অথবা তুমি এটাকে লিখতে পারো হি লাইকস ফিশিং, সুইমিং এন্ড সিঙ্গিং। মানে জিরান করলে, এই যে জিরান করলে তিনোটাকে জিরান করতে হবে, ঠিক আছে? তিনোটাকে জিরান করতে হবে। এই যে সুইমিং এটো জিরান, ঠিক আছে? এরপর দেখো আমি একটা সেন্টেন্স লিখলাম, আমি বললাম তো টু হবে না এখানে? বুঝি নাই। হি লাইকস টু ফিশিং, সুইমিং আর এন্ড সিঙ্গিং, এটা হয় না? না, হি লাইকস টু, হ্যাঁ হবে না কেন? হবে। টু কমন নেওয়া হলো তিনটা থেকে, টু জাস্ট কমন নেওয়া হয়েছে, এটা তো হয়। না, এখানে বিষয়টা হচ্ছে যখন টু থাকবে তখন টুর পর ভার্বের কত নাম্বার ফর্ম হয়? ইনফিনিটিভ হিসেবে এক নাম্বার ফর্ম বেস হয়। ফর্ম। হ্যাঁ, তুমি বেস ফর্ম, লাইকস হ্যাঁ। সরাসরি আইএনজি দিতে পারবা, অথবা টু দিলে ভার্বের কত নাম্বার ফর্ম দিতে হবে? ভার্বের বেস ফর্ম দিতে হবে। হ্যাঁ, এই জন্য আর কি এখানে যখন ইনফিনিটিভ হয়েছে তিনোটাই ইনফিনিটিভ, আর এখানে যখন জিরান তিনোটাই জিরান। হি ইজ ঠিক নট আছে। অনলি, ধরো আমি বললাম হি ইজ নট অনলি brilliant but also he is popular। এখন এই সেন্টেন্সটা কি ঠিক আছে কিনা দেখো। নট অনলি পরে অ্যাডজেক্টিভ আছে ব্রিলিয়ান্ট। প্রশ্ন হলো এরপর দেখো আবার বাট অলসো পরে একটা ফ্রেজ আছে, ফ্রেজ। তাহলে এখন হবে তোমাকে অ্যাডজেক্টিভ হলে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে বাট হি ইজ পপুলার মানে কি? হি পপুলার, এটাই তো নাকি? বাট অলসো পপুলার। তাহলে দেখো এখন দুইটাই অ্যাডজেক্টিভ হয়েছে। ঠিক একইভাবে আমি যদি তোমাদেরকে বলি হি writes not only correctly but also accurate। এখন এটা কি হইলো? অ্যাকুরেটলি হবে। হ্যাঁ, যেহেতু এটা নট অনলির পরে অ্যাডভার্ব আছে এই জন্য বাট অলসোর পরে এখানে অ্যাডভার্ব করতে হবে অ্যাকুরেটলি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি প্যারালালিজম এই শব্দটার অর্থই হচ্ছে সমান্তরাল, মানে কোনো জিনিসকে সমান করা। তাহলে সমান করা মানে নাউন হলে সবকিছুই নাউন হবে, অ্যাডজেক্টিভ হলে সবগুলোই অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হলে সবগুলো অ্যাডভার্ব হবে, ভার্ব হলে সবগুলো ভার্ব হবে, জিরান হলে সবগুলোকে জিরান করতে হবে, পার্টিসিপল হলে সবগুলোকে পার্টিসিপল করতে হবে, ইনফিনিটিভ হলে সবগুলোকে ইনফিনিটিভ করতে হবে, ক্লজ হলে সবই ক্লজ হবে, ফ্রেজ হলে সবই ফ্রেজ হবে। এটার নামই হচ্ছে প্যারালালিজম। স্যার দুইটা কোশ্চেন ছিল প্যারালালিজম থেকে। স্যার হ্যাঁ একটা প্রশ্ন ছিল। বলো। স্যার মানে স্যার আগের স্লাইডটা একটু না প্রশ্ন, আচ্ছা ও আগে করুক।
this examination our ability যার to যার প্রশ্ন আছে সে এখানে কমেন্টস বক্সে লিখে পাঠাও, আমি এখান থেকে কপি করে বুঝাবো, তুমি লিখে দাও। জি স্যার। হ্যাঁ, আর কি কার কি প্রশ্ন আছে? মুখে বলার মতো কোনো কিছু আছে, না হলে লিখে দাও। আমরা যারা ডিইউতে এক্সাম দিতে পারবো না তাদের নিয়ে কিছু বলুন, খুব হতাশার মধ্যে আছি। বলবো, তোমাদের জন্য কথা আছে, এই ক্লাসে শেষে বলবো। স্যার একটু আগের স্লাইডটা দেন না। হ্যাঁ, এটাই প্যারালিজম না, ওই যে মডিফায়ার, এটা। হ্যাঁ হ্যাঁ এটাই। স্ক্রিনশট রাখেন। ও স্ক্রিনশট নেওয়ার জন্য? জি ওকে, তাহলে আমি সুন্দর করে দেই, একসাথে সবগুলো এনে ঠিক দিতেছি, আছে। একটু ওয়েট করো। ঠিক আছে। স্যার একটু আমি ইন্টারাপ্ট করছি। নাও, এটা নাও। জি নিছি, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর হলো এগুলো একসাথে দিয়ে দিই। আচ্ছা নাও, এটা যাদের দরকার তারা নাও। This examination our ability to understand spoken English, to read non-technical and writing correctly. আচ্ছা, আমি বুঝতে পারছি, ঠিক আছে। আমি তোমার প্রশ্নটা নিচ্ছি, আমি তোমার প্রশ্নটা নিয়ে এখানে আমি আনসার দিচ্ছি। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছে যে দিস এক্সামিনেশন আওয়ার অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ইংলিশ, এই যে টু আন্ডারস্ট্যান্ড বলছে না, এই দেখো এখানে হচ্ছে ইনফিনিটিভ দিয়ে, এখানে ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পোকেন ইংলিশ। এখানেও দেখো টু রিড, এই যে এটাও ইনফিনিটিভ। আবার দেখো এখানে হচ্ছে রাইটিং আছে, তাহলে এটা রাইটিং না হয়ে ভুলটা এই জায়গার মধ্যে, রাইটিং না হয়ে এখানে টু রাইট হবে, যেহেতু আগের দুইটা ইনফিনিটিভ, পরের গুলো ইনফিনিটিভ করতে হবে। টু রাইট, কেমন? এই যে টু রাইট। To understand spoken English, to read non-technical language and to write correctly. বুঝতে পেরেছো যে প্রশ্ন করছে আরিফ হোসেন? জি ভাই। আরিফ হোসেন, তুমি কি বুঝছো কিনা? জি ভাই, যে পরে আর একটা কোশ্চেন করছে, হ্যাঁ ওইটা বুঝছি, পরে একটা করে বুঝা দিন। আচ্ছা, ও আরো একটা প্রশ্ন করেছে, দেখো আরেকটা প্রশ্ন, দ্য রিপাবলিক অফ প্লেটো ইজ ইন্টারেস্টিং ইনফরমেশন and it is easy to read। না, এই যে দেখো ইট ইজ ইন্টারেস্টিং ইনফরমেশন, ঠিক না, এটা একটা ফ্রেজ। আবার এখানে একটা তোমার ক্লজ হয়ে গেছে, তাহলে এটা ক্লজ হবে না, এটাকে ফ্রেজ বানাইতে হবে, তাহলে ইট ইজটা বাদ দিয়ে দিলে এটা ফ্রেজ হয়ে গেছে। মানে হচ্ছে বিষয়টা হচ্ছে দ্য রিপাবলিক অফ প্লেটো ইজ ইন্টারেস্টিং ইনফরমেশন, ইজ ইন্টারেস্টিং ইনফরমেশন, এটা একটা ফ্রেজ। আর এখানে ইজি টু রিড, এটা একটা ফ্রেজ, এটাকে ক্লজ রাখা যাবে না। মানে তুমি দেখো, তুমি বাক্যটা বের করে দেখো, দ্য রিপাবলিক অফ প্লেটো ইজ ইন্টারেস্টিং ইনফরমেশন, দ্য রিপাবলিক অফ প্লেটো ইজ ইজি টু রিড, ইজ ইজি টু রিড। বুঝতে পেরেছো আরিফ?
জি ভাই এখন বুঝতে পারছি, ওটা ফ্রেজ হবে না? হ্যাঁ এই হ্যাঁ, অ্যান্টের ফ্রেজ পরে হলে সবই ফ্রেজ হবে। অ্যান্টের পরে ফ্রেজ বানানো লাগবে, বুঝি নাই? অ্যান্টের পরে ফ্রেজ হওয়া লাগবে আর কি ওই। হ্যাঁ হ্যাঁ, ক্লজ দিয়েছে, ওটা ফ্রেজ হবে। জি ভাই বুঝতে পারছি। এনিথিং? আচ্ছা, আরেকটা শব্দ একটা দিয়েছে হুইচ এবং হুইচ এভার। একটা প্রশ্ন করেছিল হুইচ এবং হুইচ এভার, কেমন? হুইচ এবং হলো হুইচ এভার। হুইচ এভার দেখো, এভার এই শব্দটা কেমন হয় দেখো একটু। দেখো আমি বললাম আই উইল। আমি তো এই কোশ্চেনটা বলছিলাম যে হুইচ আর হুজের ব্যাপারটা, WHOSE, হুইচ এবং হুইচ এভার। মানে মানে হুজ হুজ WHOSE তিনটাই বোঝান, হুইচ হুজ হুজ এবং এবার। হুজ এভার কখন হবে? এটাই হুজ এবং হ্যাঁ হুজ এভার, হ্যাঁ এটাই তো নাকি? জি ভাই। আচ্ছা সেটাই, হ্যাঁ ঠিক আছে, আমি এটা আনসার দিচ্ছি। এটাই তো নাকি? এই দুটোর মধ্যে পার্থক্য কি এটাই তো? জি আচ্ছা, আই উইল ফাইন্ড আউট, আমি খুঁজে বের করব, হুজ পেন, কার কলমটি, ইউ লস, তুমি হারিয়েছিলে। সরি, আই উইল ফাইন্ড আউট। আচ্ছা একটু দেখি, আমি চেঞ্জ করি। বিষয়টা হচ্ছে হুজ শব্দটা যখন থাকবে তখন তার সাথে একটা নাউন হয়। এরপর একটা নাউন থাকবে, যেমন দেখো আই উইল বট, আই উইল বট হুজ পেন, আই উইল সরি বট হবে না, বাই হবে। আই উইল বাই, আমি ক্রয় করব, হুজ পেন। না, এখন হুজটা তো আসলে তোমার এটা আগের নাউনকে ইন্ডিকেট করতে হবে। যেমন দেখো আমি বললাম হুজ পেন ডু ইউ লাইক মোস্ট, হুজ পেন ডু ইউ লাইক মোস্ট, তুমি কার কলমটি অধিকতর পছন্দ করো, ঠিক না? এটা হচ্ছে তোমার এই কি বলে, এই যে হুজ এর পরে দেখবা সরাসরি একটা নাউন থাকবে। আবার দেখো যখন হুজ এভার থাকবে তখন ওই জিনিসটা অনির্দিষ্ট হয়, মানে বিষয়টা অনির্দিষ্ট হবে, মানে কার বিষয়টা অনির্দিষ্ট থাকবে জিনিসটা, ঠিক আছে? যেমন হলো ধরো যে তুমি বলতে পারো এটা হু এবং হুমারের মতোই, হু মানে যে ব্যক্তিকে বাক্যে উল্লেখ আছে সেটাকে বলা হয় হু, আর যে ব্যক্তিকে বলে মানে যেই হোক না কেন। আর হুজ এভার পেন মানে হচ্ছে যার কলমই হোক না কেন, এই যে যেমন এটা অর্থের উপর ডিপেন্ড করবে আর হুজ এভার, হুজ এভার হুজেভার তো হয়ই না, হুজেভার পেন বা এটা তো হুজেভার তো এভাবে হয় না। তোমরা কোনো এক্সাম্পল দিতে পারবে? একটা এক্সাম্পল দাও তো, এটা হুইচ এভার না মোর অ্যাপ্রোপ্রিয়েট মেবি। এই যে এই একটা কোশ্চেন আছে যে হ্যাঁ দাও, ওই কোশ্চেনটা দাও তো, এটা অর্থ বুঝে আনসার করতে হবে। সালমান কুড নট টেল ড্যাশ বুকস ওয়ার লেফট দেখো অন দ্য একটা টেবিল। বিষয় হলো, আচ্ছা আমি একটু করে বলে নেই এখানে, এই জিনিসটা একটু বলে নেই। হুজ এভারের ক্ষেত্রে মানে এভার শব্দটা যখন যুক্ত হয় সব জায়গায় মনে রাখবা হোয়াট মানে কি, হোয়াট আবার মানে যাই হোক না কেন, মানে কোনটা হচ্ছে সেটা নির্দিষ্ট না। ঠিক একইভাবে হু মানে ব্যক্তি আর হুএভার মানে যে হোক না কেন সেটা অনির্দিষ্ট থাকে। একইভাবে হুইচ মানে যেটি আর হুইচ এভার মানে যেটি হোক না কেন মানে অনির্দিষ্ট থাকবে, যার সম্পর্কে কথাটা বলা হচ্ছে অনির্দিষ্ট থাকবে। যেমন দেখো হুজ এভার পেন মানে যার কলমই হোক না কেন, যার কলমই হোক না কেন, আই উইল বাই দ্যাট, হুইচ এভার পেন আই উইল বাই দ্যাট, আমি সেটি ক্রয় করব। এটা হলো যার কলম হোক, হুজ পেন ডু ইউ লাইক, তুমি কার কলমটি পছন্দ করো, কার কলম। এটা হলো হুজ এভার পেন আই বাই
বাই মানে আই উইল বাই, যার কলমই হোক না কেন, হুজ এভার পেন দ্যাট আই উইল বাই, সেটা আমি ক্রয় করব। বুঝতে পেরেছো কিনা? তখন এই যে যার কলমই হোক না কেন, তার মানে অনির্দিষ্ট করে দেয়, সেটা যারই হোক না কেন, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে না, সেক্ষেত্রে এই এভার শব্দটা ইউজ হয় হুর ক্ষেত্রে। এখন তোমরা এক্সাম্পল দাও, তাহলে আরেকটু সহজে বলে দিতে পারবো। বলো, এক্সাম্পল দাও। যদি সালমান কোথাও কুড কোনো নট এই ধরনের মিসিং আছে তাহলে এক্সাম্পলটা দাও। হ্যাঁ, সালমান কুড নট টেল ড্যাশ বুকস ওয়ার লেফট অন দ্য টেবিল। লিখে পাঠাও, লিখে পাঠাও না, লিখে পাঠাও, ঠিক আছে। মুখে বললে তো এগুলো বোঝা যায় না। তুমি লিখে দাও, আমি এখানে লিখে বোঝাচ্ছি। যেমন দেখো, আমি বললাম আই উইল ফাইন্ড আউট, আমি খুঁজে বের করব, হুম আই ওয়ান্ট, যাকে আমি চাই। হুম আই হবে না, হুম এভার হবে, কারণ আই উইল ফাইন্ড আউট, আমি খুঁজে বের করব, কাকে খুঁজে বের করব সেটা কিন্তু বাক্যে উল্লেখ নেই, এই জন্য হুম না হয়ে হুম এভার হয়ে যায়। অর্থাৎ এভার শব্দটা হলো, এই যে দেখো প্রত্যেক ক্ষেত্রে, হয় এভার মানে যখনই হোক না কেন, হুইচ এভার মানে যেটি হোক না কেন, হুম এভার মানে যাকেই হোক না কেন, হু এভার মানে হচ্ছে যে হোক না কেন, হুইচ এভার মানে যেটি হোক না কেন, হুস এভার মানে যারটি হোক না কেন, এভাবে তোমার হয়। অনির্দিষ্ট যার সম্পর্কে বলা হচ্ছে সেটা যদি বাক্যে উল্লেখ না থাকে বা ওটা কোনো নির্দিষ্ট কোনো কিছু না হয়, তখন এই হুজ এভারটা হয়। দা আচ্ছা, এটা তো হুইচ এভার, তুমি হুজ বলতেছো কেন? এটা তো হুইচ এভারের এক্সাম্পল। এই যে দেখো, হুইচ এভার, হুইচ এভার মানে যেটি হোক না কেন। দেখো, দা থ্রি অ্যাপ্রোচেস মানে তিনটি, অ্যাপ্রোচ মানে হচ্ছে কি কোন একটা সিদ্ধান্ত আর কি, সামনের দিকে এগিয়ে যাওয়া, অ্যাপ্রোচ। দা থ্রি অ্যাপ্রোচেস হুইচ এভার ওয়ার্ডস ইজ ফাইন, এই তিনটা অ্যাপ্রোচের মধ্যে কোনটি, এটা কি নির্দিষ্ট করে বলছে? এই যে তিনটা অ্যাপ্রোচের মধ্যে কোন কাজটি, সেটা কি নির্দিষ্ট করে বলছে? হ্যাঁ, বলে না। এখানে শিল্পকর্মকে বোঝানো হয়েছে ওয়ার্কস দ্বারা, মানে হুইচ ওয়ার্কস মানে কার শিল্পকর্ম ইজ ফাইন, মানে তিনটি শিল্পকর্মের মধ্যে, অ্যাপ্রোচের মধ্যে কার শিল্পকর্মটি সুন্দর। এই যে কার, সেটা কিন্তু বাক্যে নির্দিষ্ট করে দেয় নাই। তিনটার মধ্যে কোনটা কারেক্ট হবে, কোনটা বেশি সুন্দর, সেটা কিন্তু নির্দিষ্ট করে দেয় নাই, এই জন্য হুইচ না হয়ে হুইচ এভার হয়েছে। আমি কি বুঝাতে পারলাম? কথা বুঝছো তোমরা? আর আনসার দেয় না কেউ, তোমরা কি আছো? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। মানে যখন অনির্দিষ্ট করে দিবে, যার সম্পর্কে কথাটা বলা হচ্ছে সেটা কোনো ফিক্সড বিষয় না, তখন হুইচটা হুইচ আবার হয়। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, তারপর আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কাউন্টেবল আনকাউন্টেবল, এটা তো অনেক লার্জ ইস্যু। স্পেসিফিক প্রশ্ন করো, স্পেসিফিক। কাউন্টেবল আনকাউন্টেবল এটা অনেক লার্জ ইস্যু, এটা অনেক অনেক কিছু আছে কাউন্টেবল আনকাউন্টেবল রিলেটেড। এখন তোমার কোন জায়গায় সমস্যা সেটা বলো। হ্যালো, একবারে ফার্স্টের মেসেজগুলো দেখেন প্রথম থেকে, হ্যাঁ একবারে ফার্স্টের মেসেজগুলো দেখেন প্রথম থেকে। ও, ফার্স্টের মেসেজগুলো দেখতাম, সেখানে তুমি বলেছো হলো ইউজ অফ কাউন্ট এন্ড আনকাউন্টেবল নাউন। ইউজ অফ কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল, আমি তো বললাম তোমাকে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনটা তো অনেক বৃহৎ একটা বিষয়, আমি তোমাকে কোনটা নিয়ে কথা বলবো? এইটা না, হ্যাঁ, আরো উপরে এরপর কি প্যারালিজম, ড্যাংলিং মডিফায়ার, হুইচ এবং হুজ, এগুলো তো আমি আলোচনা করেছি। উপরে আছে হু, হোম, কমপ্লিটিং সেন্টেন্স, এগুলো আছে দেখেন। মানে তুমি বলো এখন তোমার কি সমস্যাটা বলো। কমপ্লিটিং সেন্টেন্স উপরে আছে। আমি এখানে আর কোনো উপরে কোনো কিছু দেখতে পাচ্ছি না তো। ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব। শোনো, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ হচ্ছে, ধরো আমি বললাম আই লাইক হিম, আমি কাকে পছন্দ করলাম? তাকে। হিম একটা অবজেক্ট, এখানে অবজেক্ট আছে না? অবজেক্ট। আমি বললাম আই লাইক ম্যাঙ্গো, আই লাইক ম্যাঙ্গো, প্রশ্ন করো তো আমি কি পছন্দ করি? আম পছন্দ করি, তাহলে এখানে অবজেক্ট আছে। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। এই যে এই লাইক দুটো হলো ট্রানজিটিভ ভার্ব এখানে। এবার আমি বললাম তোমার আই ফ্লাই, আমি উড়ি, এখন দেখো তো এখানে কোনো অবজেক্ট আছে? তাহলে এই ফ্লাইটা একটা নন ফাইনাইট ভার্ব।
আমি বললাম আই গো হোম, আমি বাড়ি যাই, এই হোমটা কিন্তু কোনো অবজেক্ট না, তার মানে এই গোটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ, যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ। বুঝতে পেরেছো? কে জানি প্রশ্নটা করলো এটা? কাউসার আহমেদ, বুঝতে পেরেছো? জি ভাইয়া, জি ভাইয়া। About 2/3 of the world is inhabited, আচ্ছা এটা আমি একটু কপি করে নেই। About 2/3 of the world is inhabited by people, কি হইছে বলো তো? ভাইয়া এই যে অপশনে ছিল হু, হোম, হো এভার, হোম এভার। ও অপশন কি দিছে বলো তো? ওই জায়গায় দেওয়া আছে হচ্ছে হোম এভার। না বলো, তুমি আগে বলো যে এখানে কি কি অপশন আছে এটা বলো। হু, হোম, হ্যাঁ হুম, হু এভার, হোম এভার। হু এভার এন্ড হুম এভার, এটাই? জি ভাইয়া। আচ্ছা দেখো এখানে কি সরাসরি ভার্ব আছে না? ভার্ব আছে কিনা বলো? জি ভাইয়া। ভার্ব থাকলে হু এবং হুম এভার হতে পারে না, ঠিক আছে? মানে সরি হুএভার হতে পারবে, সরি হু অথবা হুএভার বলবে, হুম এবং হুম এভারের পরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, হ্যাঁ? তাহলে আমরা দুইটা অপশন বাদ দিয়ে দিলাম, এখানে সরাসরি ভার্ব দেখে। এখন হু হবে নাকি হুএভার হবে? দেখো about 2/3 of the world inhabited by people who are severely under, এটা কি undernourished। আচ্ছা about 2/3 of the world মানে পৃথিবীর 2/3 is inhabited, about 2/3 of the world is inhabited by people মানে পৃথিবীর 2/3 মানুষ দ্বারা কি হচ্ছে? বসবাস হচ্ছে, মানে পৃথিবীর 2/3 মানুষ বসবাস করে, মানে who are severely undernourished। এখানে এটা কি হু দিছে আনসার? না ভাই অ্যানসার হোম এভার দেয়া আছে, হোম এভার। হুম এভার? জি। মানে হুম এভার তো হবে না, হুম এভার এটাই আনসার দিছে? জি ভাইয়া হোম এভার দেয়া আছে। না এটা তো হওয়ার কথা না, হুম এভারের পর তো সরাসরি তোমার মানে ভার্ব হওয়ার কথা না। আচ্ছা এটা একটু অর্থ দেখে, এটা কি বাইয়ের কারণে হয়েছে কিনা একটু দেখি আগে আমি। about 2/3 of the world is inhabited, এটা কোথায় পাইছো তুমি? আচ্ছা ওটা একটু আমাকে পিকচার তুলে পাঠাইও তো। রাজন পিকচার ভাই তুলে এখানে আদিতে আমি দিও। দিয়ে দিয়েছি ভাইয়া। হ্যাঁ দাও। about 2/3 of the world is inhabited by people, এটা হু অথবা হুএভার হবে, হুমএভার তো হওয়ার কথা না। এই তো কনফিউশন। হুম দেখো সরাসরি ভার্ব থাকলে হু অথবা হুএভার হয়, আর ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে তখন হচ্ছে হুম এবং হুএভার। ডু এন্ড মেক এর ব্যবহার, ডু এন্ড মেক এর ব্যবহারটা কি আমি বুঝলাম না, প্রশ্নটা একটু স্পেসিফিক করো। আচ্ছা এবার একটু স্পেসিফিক প্রশ্ন করো, স্পেসিফিক প্রশ্ন। স্পেসিফিক প্রশ্ন করো। আমরা যেহেতু টার্গেট পন 7.787, আমার টার্গেট সিআইইউ এবং সিইউতে এক্সাম, এগুলো পরে পরে বিস্তারিত এই কথাগুলো পরে। রাজন ভাই আপনি কি আছেন? এই তোমরা আজকে পরীক্ষা দিছো 30 মার্কের? জি ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো ভাই মানে সেন্টেন্সের মধ্যে ডুয়ার কোনটা আর রিসিভার কোনটা এটা বুঝিনি, একটু এটা যদি বুঝা দিতেন।
ডুয়ার এবং রিসিভার, হ্যাঁ সেটাই বলো, এইভাবে বললে না আমার বুঝতে সহজ হয়। দেখো ডুয়ার রিসিভারটা হচ্ছে, আমি বললাম আই হ্যাভ দা বয় ক্লিন দা রুম, কথাটা খুব ভালো করে শুনো, ক্লিন দা রুম। বলো আই হ্যাভ দা বয়, আমি ছেলেটিকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। আচ্ছা বলো রুম পরিষ্কার করার কাজটা কে করে? বলো কে করে? বয়। বয়। হ্যাঁ, The boy. আর পরিষ্কার করা হয় কাকে? রুমকে। রুমকে। এই যে যিনি কাজটা করেন উনি হলেন ডুয়ার, ডু থেকে ডুয়ার, আর যার উপর কাজটি করা হয় তাকে বলা হয় রিসিভার। ধরো আমি তোমার একটা থাপ্পড় দিলাম, আমি হলাম ডুয়ার, তুমি থাপ্পড় খাইছো, তুমি হলো রিসিভার। বুঝতে পেরেছো? তাহলে আই হ্যাভ দা বয় ক্লিন দা রুম, আমি ছেলেটিকে দিয়ে রুমটি পরিষ্কার করে। এখানে দা বয় হলো ডুয়ার আর দা রুম হলো ক্লিনার। এখন এটা হলো অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ ভয়েস, এটা অ্যাক্টিভ। এটারে যদি আমরা প্যাসিভ করি তাহলে কেমনে করতে হবে? আই হ্যাভ, এই যে এই রিসিভারটাকে আগে নিয়ে আসতে হবে। আই হ্যাভ দা রুম, আই হ্যাভ দা রুম, এখন ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে যাবে ক্লিন। আই হ্যাভ দা রুম ক্লিন বাই দা বয়, এটাই হচ্ছে তোমার। এখন দেখো, এখন হলো এই যে দা রুম হলো রিসিভার, এই দা বয় হলো তোমার ডুয়ার। ভাই তাহলে একটা কোশ্চেন যে এরকম, বলো উই উইল হ্যাভ টু গেট দা দেন টু We- সিন দিস ফর্ম। উই উইল উই হ্যাভ উইল হ্যাভ টু, টু হ্যাঁ গেট উইল হ্যাভ টু, গেট হ্যাঁ গেট, দি হ্যাঁ দেন H-E. DEATS দ্যাট, না টিএইচ মানে দা আছে তার আগে, হ্যাঁ দা ডিএএন DEA, এটা ডিএন মানে একটা ওয়ার্ড আর কি, দেন। তুমি আবার একটু বলো ওয়ার্ডটা কি, কোন মানুষের নাম? না না না, একটা মানে দেন ডিএন উচ্চারণ করতে পারছি না। দা ডিন, এটা এটা একটা উপাধি। বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের কোন একটা ফ্যাকাল্টির প্রধানকে বলা হয় ডিন। তারপরে ড্যান ড্যান করতেছে, এর লিগে তো আমি বুঝতেছি না। টু সিন দিস ফর্ম, টু সিন দিস ফর্ম, সিন না, SIGN সাইন SIGN, টু সাইন দিস ফর্ম FORM। দিস ফর্ম। তো এটা তো একদম নিয়ম থেকে পড়ছে, এটা তো নিয়ম মধ্যে। শুনো এই তার মানে- হ্যাভ এর জায়গায় যদি আমি গেট দিই, গেটের ক্ষেত্রে নিয়ম ব্যতিক্রম। যখন গেট দিব তখন এখানে ক্লিন আছে না, এটা টু ক্লিন হয়ে যাবে। বুঝতে পেরেছো? গেটের ক্ষেত্রে ডুয়ার থাকলে টু ক্লিন হয়, ইনফিনিটিভ হয়ে যায়। আচ্ছা সেন্টেন্সটা বললাম ওটা, এই যে এখানে মানে গেট ডুয়ার আছে কোনটা কিনা বলো, রিসিভার কোনটা। আগে বলো তুমি গেট আছে কিনা বলো। জি ভাইয়া। গেটের পরে যদি ডুয়ার থাকে, এই যে ডিন, এই সাইনটা করেছে কে? এই ফর্মটা ফিল আপ করেছে কে? এই ডিন। ফর্মে সাইন করেছে কে? ডিন। ডিন। তাহলে যখন গেটের পরে যখন এই যে ডুয়ার থাকে তখন 2 + B 1 হয়। এই যে দেখো আই গেট দা বয় টু ক্লিন, এখানে এই যে ডিন হলো ডুয়ার, এই ডিন নিজে হলো ফর্মে সিগনেচার করেছে, আর করেছে কার উপর? এই যে দিস ফর্মের উপর। বুঝতে পেরেছো? জি ভাই এটাই হলো রিসিভার, এটা হলো ডুয়ার। বুঝতে পারছি। এই বলো শব্দটা কি, ড্যান না ডিন? বলো ডিন। 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 এটা সেন না, সিন না, এটা কি সাইন? বলো কি? সাইন। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটু ট্রান্সলেশনের একটু প্রশ্ন আছে ভাইয়া, করব? বলো বলো। লিখে দিব ট্রান্সলেশন সম্পর্কে। হ্যাঁ লিখে দাও, ট্রান্সলেশনে কোনো প্রশ্ন হয় না। শুনো ট্রান্সলেশনে তুমি যদি কোনো ব্যতিক্রম নিয়ম দেখো এটা মুখস্থ করতে হবে। ভাষার মধ্যে কোনো জাস্টিফিকেশন হয় না। ট্রান্সলেশন, প্রোভার্ব এগুলো হচ্ছে গ্রামারের ঊর্ধ্বে, এখানে কোনো গ্রামার কাটানো যায় না। বুঝতে পেরেছো? মানে এটা যদি কোনো কিছু ব্যতিক্রম হয়, তোমার কাছে মনে হয় গ্রামাটিক্যালি, তুমি প্রোভার্ব, ট্রান্সলেশন এগুলোতে তুমি গ্রামার খাটাইতে পারবে না। মনে থাকবে?
মেমোরাইজিং পার্ট। তারপরে তুমি তোমার প্রশ্নটা দাও, সমস্যা নাই, তোমার প্রশ্নটা দাও। একই সেন্টেন্সে লাইক এবং এজ এর ব্যবহারটা। আচ্ছা, শুনো, কিছু শব্দ আছে অলদো, এগুলো লিখে নাও। দো, ইভেন দো, ইভেন দো, ঠিক আছে। তারপর হচ্ছে হয়েন, ইভেন দো। তারপর হচ্ছে হয়েন, তারপর হচ্ছে হোয়াইল, না সরি, হয়েনের পরে হলো তোমার ইফ, তারপর হচ্ছে আনলেস। এই যে অলদো, আনলেস, তারপর হচ্ছে বিকজ। এই যে অলদো, ইভেন দো, অলদো, এই যে অলদো, দো, ইভেন দো, হয়েন, ইফ, আনলেস, এগুলার পরে সাধারণত তোমার এই যে এগুলার পরে সাধারণত কি হয়, এই যে এগুলো বসবে ক্লজের পরে, এগুলোর সাথে ক্লজ হবে, অর্থাৎ ক্লজ মানে সাবজেক্ট ভার্ব হবে। তাহলে অলদো, ইভেন দো যখন থাকবে তখন সেখানে ক্লজ হবে। এই যে দেখো ক্লজ হয়েছে, ক্লজ হবে। আবার দেখো, তাহলে অলদো, ইভেন দো, দো, এগুলোর পর কি হবে, ক্লজ হবে। আবার দেখো কিছু শব্দ আছে, আচ্ছা আমি একটু ছোট করে দেই তাহলে আমার লিখতে সুবিধা হয়। এরপর দেখো FRASE, ফ্রেজ। দেখো in spite of, in spite of, spite of, despite, due to, sorry, because of, because of, because of, তারপর হলো due to, তারপর হচ্ছে owing to, তারপর হচ্ছে তোমার in spite of, despite, because of, due to, owing to, এবং হচ্ছে তোমার লাইক। এগুলার পরে সাধারণত ফ্রেজ হয়। এই যে ফ্রেজ in spite of, despite, because of, due to, owing to, ঠিক আছে, এগুলার পর সাধারণত ফ্রেজ হয়। এরপর হচ্ছে ফ্রেজ এবং ক্লজ উভয়টা হতে পারে, ফ্রেজ এবং ক্লজ, ক্লজ উভয়টা হতে পারে তোমার এজ এর ক্ষেত্রে, হোয়াইল এর ক্ষেত্রে, এবং হলো তোমার সিন্স এর ক্ষেত্রে। এই তিনটার ক্ষেত্রে ক্লজও বসতে পারে, ফ্রেজও বসতে পারে। আর এগুলোর ক্ষেত্রে অলওয়েজ ফ্রেজ হবে, এগুলোর পরে অলওয়েজ ফ্রেজ হবে, আর এগুলোর পরে অলওয়েজ ক্লজ হবে। তোমরা যাদের দরকার তারা এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। ভাই একটা কোশ্চেন ছিল ইনস্পাইট আর ডেসপাইট নিয়ে। হ্যাঁ বলো। মানে ইনস্পাইট মানে ইনস্পাইট আর ডেসপাইটের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই, দুইটা অর্থ সেম। একটা হলো ইনস্পাইট এর পরে অফ দিতে হবে, ডেসপাইট এর পরে কোনো অফ হবে না। দুইটা অর্থ সত্ত্বেও, in spite of being a brilliant student he failed in the exam, সে একজন ব্রিলিয়ান্ট ছাত্র হওয়া সত্ত্বেও পরীক্ষায় ফেল করেছিল। despite being a brilliant student একই কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15 সালে একটা কোশ্চেন আসছে, সেখানে কি শুনো, তুমি আগে আমার কথা শুনো, সেখানে কি in spite of, despite দুইটাই অপশন ছিল?
মানে ইনস্পাইট এর পরে অফ নাই, মানে তো অফ না থাকলে তো সেটা ফ্রেজ হবে না, এই জন্য তো বলেছি ইনস্পাইট। ইনস্পাইট বলতে কোনো শব্দ নেই, শব্দটা হচ্ছে ইনস্পাইট অফ, বুঝতে পেরেছো? ওকে ভাই ডিসপাইট এর পরে তো অফ হয় না, তাই না? না, ডিসপাইট এর পরে ডিসপাইট কখনো অফ আর অফ হবে না। ডিসপাইট, শুধু ডিসপাইট, দুইটা শুধু সেম মিনিং। ডিসপাইট। থ্যাংক ইউ। আচ্ছা, আহ তারপর অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, এটা তো অনেক লং বিষয়, তোমাদেরকে এগুলো আমি পড়াই নাই। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট ক্লাসে আলোচনা করছি, করছিলাম কিনা? জি ভাইয়া। করলে করলে এখন এখন যদি এভাবে প্রশ্ন করে হবে, এখন করতে হবে স্পেসিফিক প্রশ্ন, যে কোন ইস্যুতে তোমার বেজে যাইতেছো সেটা। আর তুমি যদি বলো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট পুরাটাই আমার আবার নতুন করে বুঝান, এটা তো তার মানে তুমি ওই যে যখন ক্লাসটা করছিলাম তখন তুমি কইছিলা, হ্যাঁ এগুলো হবে না, এরকম প্রশ্ন করা যাবে না, তুমি ফাঁকিবাজ হবা, সেটা আমি কেন সাফার করব? দেখো আমি একটা বললাম আই এম এ স্টুডেন্ট, ধরো আমি বললাম আই এম হ্যাপি, আমি সুখী। এখন এটা একটা পজিটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্সকে কে দুই ভাবে অ্যাফার্মেটিভ করা যায়। তাহলে আই এম হ্যাপি, হ্যাপি এন্ড ইউ আর টু, ইউ আর কি বাক্যের শেষে টু বসে অথবা অলসো বসে, ঠিক আছে? তাহলে আই এম হ্যাপি, আমি সুখী, এন্ড ইউ আর টু, তুমিও সুখী অথবা ইউ আর অলসো। আবার এটাকে তুমি বলতে পারো আই এম হ্যাপি, আমি সুখী, এন্ড এবং সু দিয়ে যদি করো, তাহলে আমরা জানি সু দিলে সেন্টেন্সটা ইনভার্সন হয়ে যায়, অর্থাৎ আগে বসবে ভার্ব, তারপর বসবে সাবজেক্ট, এই যে সু আর ইউ। আই এম হ্যাপি, আমি সুখী, তাহলে দেখো টু এবং অলসোটা বসে বাক্যের শেষে, আর সুটা বসে বাক্যের শুরুতে। যখন প্রথম অংশের শুরুতে সু বসবে তখন আগে বসবে ভার্ব, তারপর বসবে সাবজেক্ট। এখানে দেখো আগে ছিল সাবজেক্ট, তারপর ছিল ভার্ব, এটা ভাবে সেন্টেন্সটা ইনভার্সন হয়ে যায়। এই দুই ভাবে এগ্রিমেন্ট করা যায়। আবার যদি আমি এটাকে এইভাবে বলি আই এম নট হ্যাপি, আমি সুখী নই, এন্ড ইউ আর নট, এই যে ইউ আর নট, ইউ আর নট আইদার, যদি তুমি নেগেটিভ করো নেগেটিভ এগ্রিমেন্ট, তখন আইদার এবং নাইদার নিয়ে আসতে হয়, আর আইদারটা বাক্যের শেষে বসে, আইদারটা বাক্যের শেষে বসে, আই এম নট হ্যাপি এন্ড আইদার, এভাবে হবে। আবার দেখো এটাকে যদি আমি আরেকভাবে করি, তাহলে দেখো আই এম নট হ্যাপি, আই এম নট হ্যাপি, এন্ড যদি নাইদার দিয়ে করি তাহলে এন ই আই টি এইচ ই আর, নাইদার। এই যে নাইদার যখন বলেছি তখন নটটা কিন্তু উঠে যাবে, নটটা আর থাকবে না, তখন আরটা আগে বসবে, ওই আগের মতো ইনভার্সন হয়ে যাবে, নাইদার আর ইউ, আর ইউ। তাহলে এইভাবে তোমাকে অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট করতে হয়। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে টু অথবা অলসো ব্যবহার হয়, সো এবং টু ব্যবহার হয়, আর আইদার এবং নাইদার ব্যবহার হয় হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্টে। তাহলে আইদারটা বাক্যের শেষে বসবে আর নাইদারটা এই যে বাক্যের শুরুতে বসবে, এবং সু এবং আইদার যখন হবে তখন হচ্ছে সেন্টেন্সটা ইনভার্সন হয়ে যাবে, অর্থাৎ আগে বসবে ভার্ব, তারপর বসবে সাবজেক্ট। ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের মধ্যে পার্থক্য হলো ইচ আদার বলতে দুইজনকে বোঝায়, ওয়ান অ্যানাদার দুইয়ের অধিক, তিনজন, চারজন, পাঁচজন, 1 কোটি জন। তাহলে যদি বলে যে দুইজন, রহিম এন্ড করিম, রহিম এন্ড করিম আর কোয়ারেলিং টু ইচ আদার, রহিম এবং করিম একজন একজনের সাথে ঝগড়া করছে, তখন হবে ইচ আদার। আর যদি বলে তারা, তারা, তারা মানেও দুইজন হতে পারে আবার অনেকজন হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাকে একটু বিষয়টা একটু কনফিউজিং, ঠিক আছে? এই জন্য দে থাকলে সেটা ওয়ান আনাদারও হতে পারে, ইচ আদারও হতে পারে, বোথ আর কারেক্ট হবে, কারণ দে দ্বারা দুইজনকে বোঝাতে পারে আবার দুইয়ের অধিককেও বোঝাতে পারে। যদি স্পেসিফিক দুইজনকে নির্দেশ করে তখন ইচ আদার হবে, আর একের অধিক হলে তখন হচ্ছে তোমার ওয়ান অ্যানাদার হবে। হ্যালো ভাইয়া,
হ্যাঁ বলো। ওই যে আগের স্ক্যানার শেয়ার করতেন, মানে ওই যে কোনগুলো পরে ফ্রেশ বসে কোনগুলো পরে ক্লোজ বসে, ওটা একটু স্ক্রিনশট দেওয়ার বাকি ছিল তো। আচ্ছা নাও, এটা নাও। না হয়েছে ভাই। ভাই হয়েছে। ঠিক আছে, আচ্ছা নিডের ব্যবহারটা শুনো। নিডের ব্যবহারটা তো এগুলো আমি তোমাদেরকে বিস্তারিত পড়াইলাম, তারপরেও তোমরা নিজেরা না পড়ো। দেখো নিডটা যখন মেইন ভার্ব হিসেবে কাজ করবে, যে হি নিডস, এটা এখন মেইন ভার্ব হিসেবে কাজ করছে, তাহলে হি নিডস টু গো দেয়ার যখন মেইন ভার্ব হবে তখন হলো তোমার ইনফিনিটিভ হবে। দেখো হি নিডস টু গো দেয়ার, ঠিক আছে, কারণ সাবজেক্টটা হলো পারসন, ব্যক্তি, এই জন্য। কিন্তু সাবজেক্ট যদি বস্তু হয়, এই যে দা কার এরকম বস্তু হয়, তাহলে দা কার নিডস রিপেয়ারিং তাহলে দেখো এই যে দা কার নিডস রিপেয়ারিং, যদি সাবজেক্টটা দেখো, সাবজেক্ট যদি ব্যক্তি হয়, নিডটা যদি মেইন ভার্ব হয়, তাহলে এরপরে ইনফিনিটিভ হবে। দেখো হি নিডস টু গো দেয়ার। আবার যদি সাবজেক্ট যদি বস্তু হয়, ইমপারসন হয়, সেক্ষেত্রে নিডস এর পরে হয় ভার্ব প্লাস আইএনজি হবে, অথবা তোমাকে লিখতে হবে এরকম করে দা কার নিডস রিপেয়ারিং অথবা দা কার নিডস টু বি রিপেয়ার্ড। ওকে, এভাবে হবে দা কার নিডস রিপেয়ারিং অথবা দা কার নিডস টু বি রিপেয়ার্ড, এভাবে হবে। ঠিক আছে, এই দুইভাবে ইংরেজি করতে হবে। আবার যদি মেইন ভার্ব নিডটা যদি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, তাহলে দেখো আই, খেয়াল করো, আই নিড নট, তাহলে দেখো এই যে নিড নট মানে আই নিড নট, এটা একটা মডেল অক্সিলারি ভার্ব। যখন মডেল অক্সিলারি ভার্ব হয়ে যায় তখন এরপরে কিন্তু বেস ফর্ম হয়। আই নিড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়ার দরকার নেই, তখন কিন্তু টু গো দেয়ার হবে না, কারণ এখানে নিডটা এখন অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এই জন্য এরপরে বেস ফর্ম হবে। এই তিনটাই হলো মূল কথা নিডের। ঠিক আছে, এই তিনটা হচ্ছে নিডের মূল বিষয়। আর কারো কোনো সমস্যা? রাজন ভাইয়া আছেন? আমার দুটো কোশ্চেন ছিল, আমি আপনারা বলো পাঠাইছি বলো। ভাইয়া, ওই কোশ্চেনেরই আর কি। রাজন ভাইয়ারা পাঠাইছি, উনি তো জি এখনো নাই, সিন করেন নাই। জি আমাকে পাঠিয়েছেন বলতে? জি, ওই ভাইয়া বললো না ওনারা পাঠাই দিতে, তো আমি আপনার কাছে পাঠাইছি, আপনি যদি ওনারা দিয়ে দেন। কখন পাঠাইছেন? অনেকক্ষণ আগে। আচ্ছা ভাইয়া, ওইটা আচ্ছা আমি মেসেঞ্জারে মিনহাজ ভাইকে পাঠিয়ে দিচ্ছি। আর আপনাদের মিনহাজ ভাই, আমরা মনে হয় এখন প্রশ্ন সলিউশনটা গেলে ভালো হয়। হ্যাঁ প্রশ্নটা একটু ডিফিকাল্ট আছে তো, প্রশ্ন সলিউশনে যান। ওরা মনে করতেছে সলভ করে প্রশ্নটা অনেক সহজ হয়েছে, একটু পরে বোঝা যাবে। হ্যাঁ, আমরা প্রশ্ন সলিউশনে চলে যাচ্ছি, পরবর্তীতে হচ্ছে যে আমরা বাকি এতে যাচ্ছি। ওকে, একটু একটা লাস্ট কোশ্চেন ছিল, একটু কমেন্টে চেক করতেন। আচ্ছা আমি প্রশ্ন সলিউশনটা শেষ করি, তারপর আবার যদি সময় থাকে আমাদের হাতে। আচ্ছা, হি নিডস দা কার টু রিপেয়ার টু বি রিপেয়ার্ড, এটা কারকে মডিফাই করছে এজন্য ওটা প্যাসিভ হয়েছে, বুঝতে পেরেছো? আমি দেখেছি তোমার প্রশ্নটা। ওকে স্যার, আপনি হচ্ছে যে একটু প্রশ্নের অ্যানসার গুলো বলে যান, পরবর্তীতে ওদের কোনটা কোনটা সমস্যা এগুলো ব্যাখ্যা করে দিন।
আচ্ছা, না আমি একসাথেই ব্যাখ্যা দিব, একসাথে আনসার দিব, কারণ এটা হচ্ছে আমার নিজেরও দেখে আনসার দিতে হবে, বুঝতে পারছেন কিনা? মানে আমার নিজের দেখে পুরোপুরি ভালো করে পড়ে আনসার দিতে হবে। তাহলে একটু সবাই মনোযোগ দাও। ভাই ভাই আর একটু জুম করুন, আপনি একটা প্রশ্ন আর একটু জুম করুন। প্রথমে 5টা প্রশ্ন নেন, সমস্যা নাই। হ্যাঁ, আর একটু জুম করুন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখো, হি ইজ ফন্ড অফ প্লেইং। এই প্লেইংটা কি বলো, তোমরা কি আনসার দিছো? দেখো, প্রিপজিশনের পর কোন একটা ওয়ার্ড আসলে সেটা কিন্তু নাউন হয়ে যায়। প্রিপজিশনের পর যে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড বসলে সেটা নাউন হয়। আনসার হবে এ, নাউন। বা আনসার এটা দাগান। হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে আই লাইক ইউ লিটল। এখানে লিটলটা কি? তাহলে দেখো, আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি, লিটল সামান্য। এবার তুমি ভার্বকে প্রশ্ন করো, আমি কতটুকু তোমাকে পছন্দ করি? লিটল সামান্য। তাহলে ভার্বকে কখন, কোথায়, কেন, কিভাবে, কতটুকু দ্বারা প্রশ্ন করলে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়। 2 নাম্বার আনসার হলো অ্যাডভার্ব। তারপর 3 নাম্বার আনসার হলো ডু ইজ এ কমন ভার্ব। এই ডুটা এখানে সাবজেক্ট হিসেবে বসছে, আর সাবজেক্ট হিসেবে কোন একটা সিঙ্গেল ওয়ার্ড বসলে সেই ওয়ার্ডটা কিন্তু নাউন হয়। 3 নাম্বার আনসার বি, নাউন। 4 নাম্বার আই লাভ এভরিবডি বাট প্রেসিডেন্ট বুশ। এখানে বাটটা কি? প্রিপজিশন হবে না? হ্যাঁ, এটা এখানে প্রিপজিশন। ঠিক আছে, আই লাভ এভরিবডি বাট প্রেসিডেন্ট বুশ, এটা এখানে প্রিপজিশন হিসেবে ইউজ হয়েছে। 5 নাম্বার দ্যাট ইজ এ লং পথ ফ্রম হিয়ার। ইন দিস সেন্টেন্স হিয়ার, শুনো, প্রিপজিশনের পর কোন একটা সিঙ্গেল ওয়ার্ড বসলে সেই ওয়ার্ডটা নাউন হয়। এখানে হিয়ারটা মূলত অ্যাডভার্ব, কিন্তু এই সেন্টেন্সে এটা নাউন। এজন্য হিয়ারটা নো, বা এখানে না, নাউনটা ওই যে উপরের সেন্টেন্সে কিন্তু নাউনটা। 5 নাম্বারটা। হ্যাঁ, 6 নাম্বারটা এটা মুছে দেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 5 নাম্বারটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ এ লং পথ ফ্রম হিয়ার। এখানে হিয়ারটা একটা নাউন, কারণ এটা প্রিপজিশন ফ্রম এর পরে বসেছে, এজন্য। 6 নাম্বারে দেখো, হিয়ার শ্যাল হি সি নো এনিমি। ইন দিস সেন্টেন্স হিয়ার ইজ অ্যাডভার্ব, এটা একটা জায়গা বুঝাইছে, প্লেস, এজন্য অ্যাডভার্ব হবে। আচ্ছা, এতটুকু বুঝে আসছে সবার? ভাইয়া 4 নাম্বারটা একটু বুঝালে ভালো হয়। মানে 4 নাম্বারটা এখানে প্রিপজিশন হিসেবে ইউজ হয়েছে, বাটটা এখানে কনজাংশন না। আই লাভ এভরিবডি, আমি প্রত্যেককে পছন্দ করি, বাট প্রেসিডেন্ট। আর তোমরা জানো বাটের পরে প্রেসিডেন্ট বুশ, এটা কি নাউন না? নাউন ফ্রেজ না? তাহলে প্রিপজিশনের পর কোন একটা ওয়ার্ড বসলে সেটা নাউন হয়। তাহলে এটা কি কনজাংশন নাকি নাউন হিসেবে ইউজ হয়েছে? কনজাংশন হলে দুটো ক্লজ হইতে হয়। জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, 6 নাম্বারটা বুঝলাম না। 6 নাম্বারটা 6 নাম্বার হিয়ার শ্যাল হি সি নো এনিমি। সে এখানে তার কোনো শত্রু দেখবে না। তাহলে কোথায় দেখবে না? প্রশ্ন করো, কোথায় দেখবে না? এখানে। তাহলে এখানে এটা কি অ্যাডভার্ব অফ প্লেস না? অ্যাডভার্ব অফ প্লেস। জি ভাইয়া, বুঝতে পেরেছো? 2 নাম্বার ভাইয়া, 2 নাম্বার। আমি 2 নাম্বারটা প্রশ্ন করো, আমি কতটুকু তোমাকে পছন্দ করি, কতটুকু পছন্দ করি, প্রশ্ন করো। ভাইয়া এটা ড্রয়িং হইতাছিল না? বুঝি নাই। ড্রয়িং আইএনজি। আরে না, বলছে যে ডু ইজ এ কমন ভার্ব, বলছে ডু হচ্ছে একটা কমন ভার্ব, এটা ডুইং হবে কেন? সাবজেক্ট হিসাবে কি মেইন ভার্ব হয় ভাইয়া? ওরে আল্লাহ রে আল্লাহ, এ বুঝতে পারতেছে না। শুনো, ডুইংটা তো জিরান। আমি যদি বলি ডুইং ইজ মাই হবি, করাটা আমার শখ, তখন না, এটা তো ডু মানে এটা একটা ভার্বের কথা বলছে। এখানে ডু না বলে তুমি বলতে পারো কাম ইজ এ কমন ভার্ব। জি ভাইয়া, জি বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পেরেছো? জি ভাইয়া, জি। ওকে, আচ্ছা তারপর 5 নাম্বার। আচ্ছা, এই 1 থেকে 6 আর কারো কোনো সমস্যা? স্যার 1 নাম্বারটা আবার বলে দিলে ভালো হতো। ভাইয়া 5 নাম্বারটা প্রিপজিশনের পর কোন একটা সিঙ্গেল ওয়ার্ড বসলে সেটা নাউন হয়। এখানে প্লেইংটা হলো নাউন, জিরান হয়ে যায় এজন্য। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ঠিক আছে, নিচে যাও। আচ্ছা, এবার বলো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ নট কারেক্ট। প্রশ্নটা ভালো করে বুঝো। ইজ নট কারেক্ট বলছে যে,
সরি ইজ নট ইনকারেক্ট মানে নিচের কোনটি ইনকারেক্ট মানে বেঠিক, ইজ নট মানে নয়, বেঠিক নয় মানে সঠিক কোনটা সেটা জানতে চেয়েছে, নিচের কোনটা সঠিক সেটা জানতে চেয়েছে। এখন 7 নাম্বারটা বলো, তোমরা বলো আনসার কি হবে? ভাইয়া মানে বি আর সি তো বাদ, মানে দেন এর পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম হয়। হ্যাঁ এর মধ্যে আর ডি এর মধ্যে হচ্ছে যে ডি হবে ডি ভাইয়া নাম্বার হবে, সম্ভবত। ডি হবে। আচ্ছা আপনি আগে ডি আনসার হবে, ডি। লাগাই দেন ইয়া ভাই, আনসার হবে 4 নাম্বারটা, হি হ্যাজ লেস মানি দেন আই, ডি নাম্বার। রাজন ভাই আপনি ডিটা একটু কালার করে দেন। সরি ভাইয়া বুঝতে পারিনি, একটু আবার যদি বলতেন। 7 নাম্বারে ডি নাম্বার আনসার, 7 ডি আনসার। হ্যাঁ হ্যাঁ, হি হ্যাজ লেস মানি, এখানে ফিউ কেন হবে না? মানি ইজ আনকাউন্টেবল, আনকাউন্টেবল আগে কিন্তু ফিউ হতে পারে না। আর এখানে দেন আছে, দেন থাকলে তো ফিউ আর হইতে হবে। আর মূল বিষয়টা হলো মানির আগে কখনো ফিউ বসতে পারে না, কারণ মানি ইজ আনকাউন্টেবল, ইউ শুড ইউজ লেস। তাহলে হি হ্যাজ লেস মানি দেন আই, আমার যতটুকু টাকা আছে তার থেকে তার চেয়ে কম আছে। বুঝতে পেরেছো আনসার? বাকিগুলো আনসার হবে না? হবে না ভাইয়া ভুল হ্যাঁ। সবগুলো। এবার 8 নাম্বারটা বলো, 8 নাম্বারটা বলো কোনটা হবে? আট নাম্বারটা বলো কোনটা আনসার দিয়েছো? আমি তো সি দিছি ভাইয়া। সি হবে ভাইয়া না? এটা আনসার হলো নান, ডি নাম্বারটা। ভাই আপনি ডি নান হবে, নাম্বারটা ব্লক করুন, ডি নাম্বারটা ডি ব্লক নাম্বার। করুন, এখানে একটাও সঠিক আনসার নেই। দিস এক্সাম হ্যাজ টু টাইপ হবে না, টু টাইপস হবে। ওকে, এক নাম্বার আনসার ভুল। সি নাম্বার ক্যালিফোর্নিয়া হি হ্যাজ এ গুড ওয়েদার, ওয়েদার ইজ আনকাউন্টেবল, তার আগে কখনো এ বসানো যায় না। এখানে বলা উচিত ছিল ক্যালিফোর্নিয়া হ্যাজ এ গুড ক্লাইমেট, ক্লাইমেটটা ক্লাইমেটস হয়, ওয়েদার ওয়েদারস হয় না, এটা আনকাউন্টেবল, এই জন্য তার আগে এ বসানো যাবে না, এই জন্য এটাও বাদ। আই লাইক মাই টি উইথ দ্য মিল্ক, এটাও ভুল। উইথ দ্য মিল্ক কেন হবে? উইথ মিল্ক তোমার যে কি নাউন জানি, মিল্কটা প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউনের শুরুতে আর্টিকেল দিয়ে বসবে না, উইথ মিল্ক হবে, নট উইথ দ্য মিল্ক। এই জন্য এখানে 3টা আনসারই ভুল, মানে নান এখানে কোনোটাই সঠিক নেই। এইটার আনসার হবে ডি। বুঝতে পেরেছো? জি জি ভাইয়া। ভাইয়া, জি ভাইয়া। ওকে, এবার 9 নম্বরে যাও। 9 নম্বরে কোনটা আনসার হবে বলো? ভাইয়া আমি এটা বি দিছি। আমি ডি দিছি। আচ্ছা বি নাম্বার সঠিক আনসার হলো বি নাম্বার, বাংলাদেশের বি। ভাই বিটা একটু ব্লক করুন। আচ্ছা 9 নাম্বার আনসার হবে বি, কারণ হলো মিলিয়ন অফ পিপল না, মিলিয়নস অফ পিপল হওয়া উচিত ছিল, মিলিয়নস, হাজার হাজার, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন, এটা বোঝানোর জন্য মিলিয়নস অফ পিপল হওয়ার কথা, তাহলে এটা ভুল। সি নাম্বারে দেখো আই হ্যাভ 3 সোয়ান, সোয়ান হচ্ছে এমন একটা, সোয়ান অর্থ হলো রাজহাঁস বা পাতিহাঁস। এই রাজহাঁসের আগে সংখ্যাবাচক শব্দ যেটাই থাকুক এটা কখনো এস বা ইয়েস গ্রহণ করে না, তাহলে সোয়ানস হবে না, সোয়ান হওয়া উচিত ছিল, এই জন্য এটাও ভুল। বি থ্রু টু ইউর ওয়ার্ডস না, ওয়ার্ড, বি থ্রু টু ইউর ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা তাহলে আনসার হবে আই স 3 স্যালমন, এই যে স্যালমন শব্দটা হবে বি নাম্বারটা। স্যালমন হচ্ছে এমন একটা ওয়ার্ড যার আগে সংখ্যাবাচক শব্দ যাই থাকুক কখনো এস বা ইয়েস গ্রহণ করে না, তাহলে আই ভাই স 3 স্যালমন। স্যালমনটা এখানে কি অ্যাডভার্ব? বুঝি নাই, স্যালমনটা কি এখানে অ্যাডভার্ব? বুঝি নাই। স্যালমনটা কি এখানে অ্যাডভার্ব নাকি? আরে না, এটা নাউন, 3টা হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার, স্যালমন হলো এক ধরনের মাছ। বুঝতে পেরেছো? জি ভাই। ওকে যাও, এবার 10 নাম্বারটা আনসার দাও।
সি ভাইয়া এটা ডি হবে মেবি। এটা আনসার হবে ডি। ভাই ডি নাম্বারটা ব্লক করুন, ডি। হ্যাঁ, সবাই সি দিছো নাকি? ভাইয়া আমি ডি এই দিছি। বাই আই কখনো হয় বাই আই নাকি বাই মি? সি ভাই নাম্বার এ কেন ভুল হবে বুঝতে পেরেছো? হলো না কেন? বাই আই হবে না, বাই মি হবে। ওকে, তারপর বি নাম্বারটা কেন বল 1/3 অফ দ্য ম্যাঙ্গো, তো অফ দ্য ম্যাঙ্গো বললে কি আর হয় না ইজ হয়? ইজ হয়। ইজ হয়। আবার 10 নাম্বারে 2/3 অফ দ্য ম্যাঙ্গোস আর, ম্যাঙ্গোস আছে আর আছে, কিন্তু 2/3 হবে নাকি তার্স হবে? থার্ড হবে। এই জন্য আত্মীয়টা আনসার কেন ভুল বুঝতে পেরেছো তো? জি ভাইয়া। ঠিক আছে ভাই, এবার এরপরে যান। বলো 11 নাম্বারটা বলো। এটা বি দিছি ভাইয়া। বি দিছি। ভাই এটা আনসার দাগান আপনি, সি। আনসার হবে সি, হোয়াট টাইম ইট ইজ। দুটা ক্লজের মাঝখানে আমি 1000 বার পড়াইছি তোমাদেরকে, দুটা ক্লজের মাঝখানে ডাব্লিউএস ওয়ার্ড বসলে আগে সাবজেক্ট বসাতে হয়, তারপরে কি বসাতে হয়? ভার্ব বসাতে হয়। এমবিডেড সেন্টেন্স, এমবিডেড কোশ্চেন নাম শুনেছো? জি ভাইয়া। জি ভাই আর শুনছি। কেউ কথা বলে না, আমি সামনে থাকলে মাথা ফাটাইতাম তোমাদের। এই যে ক্যান ইউ টেল মি, এটার মাঝখানে হোয়াটটা বসছে না, তাহলে এই যে আগে সাবজেক্ট ইট বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে। এখন কোয়েশ্চেন মার্ক কেন হইছে এখানে? এই যে ক্যান ইউ টেল মি বলছে, এই জন্য প্রিন্সিপাল ক্লজে যখন কোয়েশ্চেন হয় তখন পরে কি বসাতে হয়? কোয়েশ্চেন মার্ক বসাতে হয়। এখানে দেখো, এখানে ইট ইজ আছে কিন্তু কোয়েশ্চেন মার্ক আছে নেই, এই জন্য এ নাম্বারটা আনসার হয় নাই। আর এখানে আগে ভার্ব তারপর সাবজেক্ট, নিয়ম হলো আগে সাবজেক্ট তারপর ভার্ব বসতে হবে, এই জন্য এটা ভার্ব। আর এখানে হোয়াট টাইম ইজ ইট আছে, এই যে আগে ভার্ব তারপর সাবজেক্ট, এটাও হবে না। তাহলে কোনটা হবে? আগে সাবজেক্ট তারপর ভার্ব, ক্যান ইউ টেল মির কারণে কোয়েশ্চেন মার্ক, এটাই হবে আনসার। বুঝতে পেরেছো? জি ভাই। এরপর 12 নাম্বারটা আনসার দাও ভাই। আনসার হবে বি নাম্বারটা, বি দাগাই দেন, বি। বলো কোনো সমস্যা আছে কিনা বলো 12টাতে। ভাইয়া সি হবে না কেন? কোনটা বুঝি নাই? সি হবে না কেন? সি হবে না কেন? আচ্ছা, দা প্রিটিয়েস্ট গার্ল এটা একটা সাবজেক্ট, ঠিক না? জি ভাইয়া। এখানে হু আরো একটা সাবজেক্ট, কয়টা সাবজেক্ট হইলো? দুইটা হয়ে যায় তাহলে। তো দুইটা সাবজেক্ট হলে দুইটা ফাইনাইট ভার্ব লাগবে না? জি। এখানে আরেকটা ক্লজ কেন আসবে শুধু শুধু? দা প্রিটিয়েস্ট গার্ল এটা হলো সাবজেক্ট, তার ফাইনাইট ভার্ব হলো হ্যাজ। মিলছে কিনা বলো? একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। বুঝছো? বুঝো নাই? বুঝছি ভাইয়া। মানে এখানে তুমি কেন আলাদা একটা ক্লজ মার্কার আনবা? আর একটা ক্লজ মার্কার আনলে তার জন্য তো আলাদা কি লাগবে? ভার্ব লাগবে, ঠিক না? এখানে যদি তুমি হু হ্যাজ লং ব্রাউন এটা দাও, তাহলে এই দা প্রিটিয়েস্ট গার্লের সাব ভার্ব কই? ভার্ব পাওয়া যাবে আর? না তো। আর এটা কেন হবে না? এখানে কোনো ভার্বই নেই, এজন্য সি নাম্বারটা কেন হচ্ছে না? যদি তুমি হু হ্যাজ লং ব্রাউন এটা নিয়ে আসো, তাহলে এই হুর সাবজেক্ট হলো এই যে হ্যাজ ব্রাউন, এটা হুর সাবজেক্ট, তাহলে দা প্রিটিয়েস্ট গার্লের ভার্ব কই? আর এখানে হু হ্যাভ তো হবে না, কারণ এখানে এই দা প্রিটিয়েস্ট গার্ল একজন গার্লকে ইন্ডিকেট করছে, তাহলে হু হ্যাভ কেন হবে? বুঝতে পেরেছো? জি ভাই। এখানে সচরাচর একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব দরকার, এই যে একটাই ফাইনাইট ভার্ব বি তে আছে। তারপর 13 নম্বরে বলো। ডি। ভাই এটা আনসার হবে ডি নাম্বারটা, আনসার ডি।
এখন বলো এটা কি সমস্যা বলো, কারো কোনো সমস্যা? না ভাই। এটা সবাই বুঝছো? ওই যে দুইটা ক্লজের মাঝখানে ডব্লিউএস ওয়ার্ড বসলে আগে সাবজেক্ট বসাতে হয়, তারপরে কি বসাতে হয়? ভার্ব বসাতে হয়। এবং এখানে হি ডিডন্ট নো, এই যে এটা কোশ্চেন মার্ক না, কিন্তু এটা একটা জেনারেল প্রিন্সিপাল ক্লজটা একটা জেনারেল সেন্টেন্স, এই জন্য এখানে ফুল স্টপ বসবে। এবার বলো 14 নাম্বারটা বলো, 14 নাম্বারটা বলো। চোদ্দ নম্বর আনসার হলো বি, বাংলাদেশের বি। ভাই বিটা একটু ব্লক করুন। এবার এটাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। ভাই একটু ভাই, বুঝাই দেন। ভাইয়া ডি হবে না কেন? দ্যাটটা আচ্ছা ইজ সাবজেক্ট। ডিটা কেন হবে না দেখো, এখানে ইট হলো সাবজেক্ট, তার ফাইনাইট ভার্ব কি ইজ না? তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এখন আরো একটা সাবজেক্ট আছে দ্যাট, তাহলে দ্যাট দ্যাট তো সিঙ্গুলার, তাহলে কি সিম হবে না সিমস হবে? সিন্স। ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে? জি ভাইয়া। এই জন্য ডিটা বাদ। এবং বিতে এই যে ইজ আছে দ্যাট আছে, তাহলে তো এখানে হলো না, এখানে আরেকটা সাবজেক্টের দরকার আছে না? এই যে সিম একটা ভার্ব ইজ একটা ভার্ব, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব আছে, এখানে দুইটা ফাইনাইট ভার্ব থাকলে তো আর দুইটা সাবজেক্ট লাগবে না, এই জন্য সিটা বাদ। আবার এখানেও সেম, দুইটা ফাইনাইট ভার্ব আছে কিন্তু সাবজেক্ট আছে কয়টা? একটা। কিন্তু এখানে দেখো ইজ হলো সাবজেক্ট, তার ফাইনাইট ভার্ব হলো, সরি ইট হলো সাবজেক্ট, তার ফাইনাইট ভার্ব ইজ, দ্যাট হলো সাবজেক্ট, তার ফাইনাইট ভার্ব সিমস। এই যে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব। বলছে ইট ইজ নট ফেয়ার, এটি এটি ঠিক নয়। বলছে এটি দ্বারা দ্যাট কে বোঝানো হচ্ছে, দ্যাট সিমস অ্যাবজার্ভ, সেটিকে কি মনে হচ্ছে? অ্যাবজার্ভ মনে হচ্ছে, অযৌক্তিক মনে হচ্ছে, আনাড়ি মনে হচ্ছে। যাও এবার 15 নাম্বারে দেখো, 15 নাম্বার, 15 নাম্বারটা বলো। 15 নম্বরটা তো ডি নাম্বার হয়। 15 নাম্বার আনসার হবে ডি, ডি ঢাকার ডি আনসার। হ্যাঁ এবার বলো কার কি সমস্যা বলো 15টাতে। সি হবে না কেন? হি বোল্ড মি $300 না, $300 হবে, ডলার শব্দটা ডলার্স হয়, এটা কাউন্টেবল। $300 না, $300। বি নাম্বারটা কেন হবে না? আই লাইক মাই টি উইথ মিল্ক, নট উইথ দ্য মিল্ক। আর্টিকেল দি বসবে না ম্যাটেরিয়াল নাউনের আগে। তারপর হচ্ছে নজরুল হ্যাজ রিটেন মেনি পোয়েট্রিজ না, মেনি পোয়েট্রিজ হবে না। পোয়েট্রি ইজ আনকাউন্টেবল নাউন, সেটা কখনো পোয়েট্রিজ হয় না। এটা বলা উচিত ছিল নজরুল হ্যাজ মাচ পোয়েট্রি। বুঝতে পেরেছো? ভাই এয়ার কি আনকাউন্টেবল না কাউন্টেবল? কোনটা? এয়ার ইয়ার আনকাউন্টেবল। এখানে এতে কোনো কিছু বসে নাই তো, এখানে কি গণনা করছে নাকি? ক্যালিফোর্নিয়া হ্যাজ এ গুড ওয়েদার বলছে? জি না। তো ঠিক আছে, তো এটা আনকাউন্টেবল, এই জন্য এখানে কোনো ডিটারমাইনার বসাই নাই। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে এবার 16 নাম্বারটা বলো। সি দিছি। ষোলোর আনসার হবে সি। ভাই সিটা একটু ব্লক করুন, 16 আনসার সি। এবার কারো কোনো প্রবলেম আছে কিনা বলো 16তে। ষোলোটাতে কারো কোনো প্রশ্ন আছে? The exam has two types of problems হবে, এই জন্য এটা হয় নাই। she will win is almost certain, এটা হবে না। এই যে উইন ও ফাইনাইট ভার্ব, ইজ ও ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে she একটা, এখানে একটা শুরুতে দ্যাট বসাতে হবে,
তাহলে এটা সঠিক হইতো। আর উই নিড এ গ্লাস ফর দ্য জুস, উই নিড এ গ্লাস, নট গ্লাস, এ গ্লাস। ওকে, যাও এরপর যাও 17 নাম্বারটা বলো। বি, 17 বি। সতেরো বি হবে ভাইয়া। হ্যাঁ, এটা 17 আনসার বি হবে, 17 আনসার বি। আচ্ছা, 1 নাম্বার কেন হবে না? জ্যাক্স একজন ব্যক্তির নাম, তাহলে লার্ন না হইয়ে লার্নস হওয়ার কথা এবং নিউটনস ফর্মুলা হওয়ার কথা, এই জন্য এ নাম্বারটা ভুল। সি নাম্বারে দেখো জেমস রিড আছে, রিডস হওয়ার কথা, এটাও ভুল। আর ডি নাম্বারে দেখো জেক্স রিডস আছে, বাট কিন্তু জেক্স এর এটা অ্যাপোস্ট্রফি এস বুঝাইছে, তাহলে অ্যাপোস্ট্রফি এস বুঝালে জ্যাক্স এর কি, জ্যাক্স এর মোবাইল, জ্যাক্স এর কলম, জ্যাক্স এর খাতা, কোন একটা নাউন থাকতে হবে, অ্যাপোস্ট্রফি এস থাকলে নেই, এই জন্য ডি নাম্বারটা আনসার হয় নাই। তাহলে হবে জেমস রিডস, জেমস পড়ে কিডস পোয়েম, কিডস এর কবিতা, এটাই হবে আনসার। বি নাম্বারটা 17। এবার 18 নাম্বারটা বলো, 18 নাম্বার বলো। আঠারো বি হবে। হ্যাঁ, 18 আনসার বি, বাংলাদেশের বি, 18 আনসার বি। হ্যাঁ, সবাই বুঝছো? এটা কারো কোনো প্রবলেম আছে? জি না ভাইয়া। না থাকলে 19 নাম্বারে যাও, 19 নাম্বারটা বলো কি হবে। শেষে যদি ইউএস থাকে সেটা সিঙ্গুলার হয়, এই ইউএসটা তুলে দিয়ে আই লাগাইলে সেটা প্লুরাল হয়ে যায়, তাহলে স্টিমুলি, এ নাম্বারটা আনসার হবে, এ নাম্বার 19 এর এ। এবার 20 নাম্বারটা বলো। ভাইয়া 19 নাম্বারটা একটু আরেকবার বলবেন? মানে যদি কোন একটা শব্দের শেষে ইউএস থাকে, ইউএস, যেমন যদি স্টিমুলাস, তাহলে সেটা হলো সিঙ্গুলার, ইউএস টা তুলে দিয়ে ওখানে আই বসালে সেটা প্লুরাল হয়ে যায়। রেডিয়াস, রেডিয়াস ইউএস আছে, এই জন্য রেডিয়াসের প্লুরাল হলো রেডি। এগুলো নিয়ম আছে, লেকচার শিটে দেখিও। ইয়ে নাম্বার হবে 20 এর। 20 নাম্বারটা আনসার হবে, 20 নাম্বারটা আনসার হবে হচ্ছে তোমার এ নাম্বারটা, এ মোর। হ্যাঁ, লেস এখন দিলে এই হবে 20 না, নাম্বার নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলো। লেস দিলে হবে না। লেস কেন হবে? মিয়া পিপল ইজ কাউন্টেবল, কাউন্টেবল গেলে লিটল লেস বসে নাকি? আর এখানে ফিউ হবে না, আর এখানে যদি ফিউ আর দিত তাহলে আনসার কারেক্ট হবে, কারণ এখানে দেন আছে কম্পারেটিভ ফর্মে লিখতে হবে, মোরটাই হলো কম্পারেটিভ ফর্ম, মেনি মোর, আর ফিউ ফিউয়ার। তাহলে পিপল আনকাউন্টেবল, আনকাউন্টেবল আগে তো কখনো লেস বসতে পারে না। আর মোস্টটা কেন বসবে? মোস্টটা তো সুপারলেটিভ ডিগ্রি, এখানে দেন আছে না, তাহলে দেন থাকলে তো মোর আনা হবে কম্পারেটিভ ফর্মে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এটা বুঝছো কিনা 20 নাম্বারটা? জি জি ভাইয়া। ভাইয়া ভাইয়া বুঝতে পারছি। ওকে, যাও এরপরে যাও ভাই, নেক্সট স্লাইডে যান। 21 নাম্বারটা বলো। সি। সি।
21 নাম্বার आंसर হবে ডি, none of the above। এখানে এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলো? উপরে গুলো মানে ভুল ধরা দিলে মানে একটু ভালো হতো। বুঝি নাই। উপরে গুলো বল কি কিসের জন্য বল একটু বলে দিলে ভালো আচ্ছা হতো। হি হ্যাজ লার্ন হবে নাকি লার্নড হবে? হয় টি বসাতে হবে, হ্যাজ এর পরে ভার্বের কত নাম্বার ফর্ম হয়? 3 3 নাম্বার জন্য ফর্ম। আনসার অ্যাবাভ। ওকে, 2 নাম্বার দেখো হি হ্যাজ লার্নড অল অ্যালফাবেট। আচ্ছা এখানে লার্নড আছে, আচ্ছা অল অ্যালফাবেট কি জিনিস? আবার অ্যালফাবেট তো নির্দিষ্ট, সেখানে আবার অল আসবে কেন? আমি বলি এ বি সি ডি সবগুলো মিলে অ্যালফাবেট। পৃথিবীতে এরকম অ্যালফাবেট কি মানে এ বি সি ডির বাইরে আছে নাকি? এখানে হওয়া উচিত ছিল হি হ্যাজ লার্নড দা অ্যালফাবেট। বুঝতে পেরেছো? জি ভাইয়া। মানে অ্যালফাবেট কোনগুলোকে বলা হয় বলো? এ বি সি ডি সবগুলোকে মিলেই তো কি অ্যালফাবেট। এখন অ্যালফাবেট তো পৃথিবীতে নির্দিষ্ট নাকি? জি ভাইয়া। কিন্তু অল অ্যালফাবেট মানে কি? তুমি অল লেটারস বলতে পারো, সকল বর্ণ বলতে পারো, সকল অ্যালফাবেট কি বলতে পারবা? নো। আমার আশা করি বুঝতে পেরেছো নাকি? জি ভাই। জি ভাইয়া। হ্যাঁ, এই জন্য সি নাম্বারটা আনসার হবে না। সি নাম্বারটা হ্যাঁ দুই জায়গায় ভুল না, লার্ন আর হ্যাঁ, অল অ্যালফাবেটস। হি হ্যাজ লার্ন, লার্ন টি দিয়েও হয়, ব্রিটিশরা টি দিয়ে লিখতো, আমেরিকানরা ই দিয়ে ইডি যোগ করে লিখে, দুইটাই কারেক্ট, সমস্যা নাই। এখানে অল দ্য অ্যালফাবেটস হবে না, এখানে হবে হি হ্যাজ লার্নড দ্য অ্যালফাবেট, নট অ্যালফাবেটস। ওকে, 22 নাম্বারটা বলো। বাইশ নাম্বারটা বলো। সি হবে না সি হবে ভাইয়া। সি 22 নাম্বার আনসার হলো নান অফ দ্য অ্যাবাভ, ডি নাম্বারটা। ভাই ডি নাম্বারটা একটু কারেক্ট করুন, ডি নাম্বারটা লিখেন, নান অফ দ্য অ্যাবাভ। ভাইয়া সিটা হলো না কেন? সরি ভাই, আমি বলছি তো, আমি ব্যাখ্যা দিচ্ছি আগে ভাই। ডি নাম্বার 22 এর ডি, 22 এর ডি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, এক নাম্বারটা কেন হবে না? টু অ্যাডভাইসেস তো কখনো হতে পারে না, পারে? টু পিসেস অফ অ্যাডভাইসেস হইতে হয়, ঠিক না? অ্যাডভাইস, অ্যাডভাইস শব্দটা কখনো অ্যাডভাইসেস হয় না, কিয়ামত পর্যন্ত সেটা সিঙ্গুলার থাকবে। গেল টু অ্যাডভাইস, এটাও তো হতে পারে না। অ্যাডভাইস শব্দটা ভার্ব, সি থাকলে নাউন, বি আই এস ই থাকলে এটা ভার্ব। সি নাম্বার আনসার হইতো যদি বলতাম টু পিসেস অফ অ্যাডভাইস, এ ডি বি আই সি ই, অফ এর পরে প্রিপজিশনের পরে নাউন হবে না? এখানে নাউন আছে নাকি ভার্ব আছে? ভার্ব। তাহলে টু পিসেস অফ অ্যাডভাইস, এস ই হবে না সি ই হবে? সি হবে। এইজন্য আনসার সি নাম্বারটা হয় নাই। কি ধরা খাইতেছো নাকি অনেক? তাহলে ভাই বি নাম্বারে ভালো হবে স্যার। বি নাম্বারে কি বললা জানি? বি নাম্বারে তাহলে তো ওই অরিজিনাল নাউন দেওয়া আছে। বি নাম্বারে নাউন দেওয়া থাকলে কি হবে? এ নাম বি নাম্বারে কই নাউন দেওয়া আছে? হি গিভ মি টু অ্যাডভাইস, নাউন কই? এটা তো ভার্ব না, এস ই আছে। বুঝো নাই তুমি? জি ভাই, জি ভাই। ঠিক আছে, এবার 23 নাম্বারটা বলো। তেইশ নাম্বারটা আনসার দাও। সি হবে। ডি হবে ভাই, ডি। ডি। 23 এর আনসার হলো ডি নাম্বার আনসার, ডি, ডি ঢাকা ডি। এবার বলো কার কি সমস্যা বলো। সি নাম্বারে বলা হলো কিভাবে? আচ্ছা নো ফিউয়ার, নো ফিউয়ার না সাবজেক্ট, তাই নো ফিউয়ার হলে কি ওয়াজ হয় না অয়ার হয়? ও ভাই ওয়ার হবে। হ্যাঁ তাহলে এটা ভুল। আর নো ফিউয়ার দেন 10 মেন হবে নাকি এম ই এন হবে? এম এ এন হলো সিঙ্গুলার, এম ই এন হলো প্লুরাল, তাহলে 10 জন মানুষ না,
তাহলে 10 men হওয়ার কথা, এই জন্য এটা ভুল। আর এখানে 10 men আছে কিন্তু নো ফিউ আছে, এখানে যেহেতু নো দেন আছে তাহলে আমাকে ফিউ না বলে ফিউয়ার বলতে হবে, কারণ কম্পারেটিভ ফর্মে লিখতে হবে। আমি কি বুঝাতে পারলাম? 23 নাম্বারটা বুঝছো কেন আনসার ডি নাম্বারটা হবে? জি ভাইয়া। ওকে, তারপর 24 এ যাও। I want to buy different আনসার হবে সি নাম্বারটা, সি। 24 এর আনসার সি। বি নাম্বারটা হলো না কেন? ডিফারেন্ট টাইপস অফ পেন না তো, টাইপস হলো ওদিকে পেনটা পেন্স হয়ে যাবে, দুইটাই নাউন হয়ে যাবে, দুইটাই প্লুরাল হয়ে যাবে। মেনি মেনি কাইন্ডস অফ পেন্স, নট পেন। তাহলে ডিফারেন্ট টাইপস অফ পেন্স, নট পেন। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এবার 25 নম্বরে যাও। ডি নাম্বার হবে না? বি নাম্বার। ডি বি সি। হ্যাঁ, 25 এর আনসার ডি নাম্বারই হবে, 231 হবে, 231 আর কি। হ্যাঁ ভাই, ডি নাম্বারই হবে, ডি নাম্বার আনসার, ডি নাম্বার 25 এর ডি। হ্যাঁ হ্যাঁ, একটু উপরে তুলেন। হ্যাঁ আচ্ছা, এটা আমরা জানি যে সাধারণত সচরাচর 231 হয়, মানে আগে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর কি ফার্স্ট পারসন, ঠিক না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এটা তো বুঝছো। এখানে কারো কোনো সমস্যা আছে? জি না। না থাকলে 26 এ যাও, 26 নাম্বারটা। বি হবে না? বি। 26 আনসার হলো ডি, ঢাকা ডি। The club were separated in their decision. ভাই 26 এর ডি নাম্বারটা হবে আনসার ডি। 26 এর, হ্যাঁ ডি। এবার বলো কার কি সমস্যা বলো। ভাই ক্লাবটা সিঙ্গুলার না? বুঝি নাই। মানে ক্লাবটা সিঙ্গুলার না, এইজন্য সিঙ্গুলার পারবো না, ক্লাব সিঙ্গুলার হলে কি হবে? এখানে ক্লাবটা সেপারেট হয়ে গেছে, ভাগ হয়ে গেছে না? ভাগ হয়ে ক্লাবটা কয়টা হইছে? দুইটা। ভাগ হলে সর্বনিম্ন ক্লাব কয়টা হয়? দুইটা। তা দুইটা হলে ভার্বটা কি হবে? প্লুরাল। প্লুরাল। তাহলে প্রোনাউনটা কি হবে? প্রোনাউনটা কি ইটস হবে না দিয়ার হবে? দিয়ার। দিয়ার। এই জন্য আনসার। কারো কি এটা বুঝতে সমস্যা হয়েছে? জি না। কালেকটিভ নাউন কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট হলে তার ভার্বটা সিঙ্গুলার হয়, সেই কালেকটিভ নাউনটাকে পৃথক করা হয়, তার ভার্বটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। এখানে ক্লাব দুইটা হয়ে গেছে, এই জন্য গেল। এবার 27 নাম্বারটা বলো। সাতাশের আনসার হলো সি। 27 আনসার হলো সি। হ্যাঁ ভাই, সিটা একটু বল করুন। হ্যাঁ, এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। উপরে তিনটা ভুল কেন বোঝা দেন? প্রথমটা ভুল হলো অনের পরে সি হবে না, অনের পরে হার হবে, কারণ এর পরে আইএনজি আছে টেকিং। টেকিং এর আগেরটা পসেসিভ অ্যাডজেক্টিভ হবে, অন হার টেকিং, নট অন শি টেকিং। বুঝতে পেরেছো? জি ভাই। দুই নাম্বারটা হলো দে হু আর অ্যাবসেন্ট উইল বি পানিশড, দে হবে না দোজ হবে, কারণ রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে কখনো দে দ্যাট বসতে পারে না, অলওয়েজ দোজ বসবে, অর্থাৎ দোজ হু আর অ্যাবসেন্ট উইল বি পানিশড। বুঝতে পেরেছো? জি। সি নাম্বারটা দেখো, দোজ হু আর অ্যাবসেন্ট উইল পানিশ দিয়েছে, এটা উইল পানিশ হবে নাকি উইল বি পানিশড হবে? উইল বি পানিশ, মানে বি হবে মাঝে একটা। এই জন্য ডি নাম্বারটা হয় নাই, আনসার হবে সি নাম্বারটা, হু ইজ দ্য ম্যান দ্যাট সে সো। দ্যাট দ্বারা ব্যক্তি বস্তু উভয়কে ইন্ডিকেট করে, ঠিক না? জি ভাই। এই জন্য 27 সি আনসার।
এবার ডি নাম্বারে যাও, সরি 28 নাম্বারে যাও, 28-এ। ডি। এটা 28-এর আনসার, ডি নাম্বারটা আনসার, ঢাকা ডি। এবার বলো কার কি সমস্যা বলো। ভাই সি নাম্বারটা হবে না কেন? ইট ইজ আই, হু ইজ কেন হবে? হুটা কাকে ইন্ডিকেট করতেছে, আই কে না? তাহলে আই এর জন্য কি ইজ হয় না এম হয়? এম। রিলেটিভ প্রনাউন যাকে নির্দেশ করে সেটা অনুযায়ী ভার্ব বসবে না। এই হুটা কাকে নির্দেশ করতেছে? এই হুটা আই কে না? তাহলে আই এর জন্য কি এম হবে না? এই জন্য এটা ভুল। দা বয় হু টেল হবে না টেলস হবে? টেলস। এখানে টেলস হবে। হুটা কি বয় কি ইন্ডিকেট করছে না? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে কি হবে? ইজ ভাই ইজ। ঠিক একইভাবে এখানে হুটা নির্দেশ করতেছে কাকে? দা বয় কে, তাহলে কি টেল হবে না টেলস হবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেন্টেন্সটা ইনকারেক্ট। দেখো সেন্টেন্সটা হবে দা বয় হু টেলস এ লাই ইজ এ লায়ার। বুঝতে পেরেছো? এই রিলেটিভ প্রনাউনটাকে দা বয়ের পরে বসাতে হবে। বুঝতে পেরেছো কিনা? জি ভাই। ওকে, এবার 29 নাম্বারটা বলো। এটা ডি নাম্বারটা আনসার, 29 এর আনসার ডি, আনসার ডি। সিটা কিভাবে ভুল হলো? আচ্ছা, ডিয়ার আর এখানে সাবজেক্ট কোনটা? ইউর পেন না? জি। তাহলে ইউর পেন কয়টা কলম? একটা কলম। তাহলে কি আর হবে না ইজ হবে? ইজ হবে। বুঝছো কেন? আর হিয়ার ইজ দেয়া হবে নাকি হিয়ার আর দেয়া হবে? হিয়ার I আর have হবে। his friend and he কেন হবে? এটা মেইন ভার্বের অবজেক্ট হিসেবে বসছে না, তাহলে হি না হয়ে হিম হবে। অবজেক্টিভ ফর্ম হবে। হ্যাঁ, এই জন্য 29টা ভুল হয়েছে। এরপরে যাও 30 নম্বরে যাও। আচ্ছা, 30 এর আনসারটা একটু এখানে ইয়া হয়েছে আর কি, বুঝছো? এখানে ফর্ম গুলো একটু চেঞ্জ ছিল, কেন জানি ওয়ার্ড ফাইলে গেছে, তো এই জন্য এখানে আনসার অনেকগুলো হয়ে গেছে। প্রথমে দাগান ভাই, এ নাম্বারটা আনসার হবে। দেন 30 এর এ নাম্বার আনসার হবে বি সিরিয়াস অর ইউ উইল ড্যামেজ ইউরসেলফ। তারপর হচ্ছে তোমার ডি নাম্বারটা আনসার হবে বি সিরিয়াস অর ইউ উইল ড্যামেজ ইউরসেলফ। এ এবং ডি এই দুটাই কারেক্ট আনসার। ও এখানে ফুল স্টপ নাই তো এই জন্য এটা হবে, সরি ফুল স্টপ বাদ দিয়েছে। ঠিক আছে ভাই, এটা ডিটা বাদ দেন, এখানে শেষে ফুল স্টপ ছিল না। আনসার হবে এ নাম্বারটা। তিরিশের আনসার এ, বি সিরিয়াস অর ইউ উইল ড্যামেজ ইউরসেলফ। এখন কোশ্চেন গুলো যে প্রথম থেকে দেখানো তো স্ক্রিনশট দিয়ে নিতাম, প্রথম থেকে যদি দেখানো হতো। আপনি এতক্ষণ কেন স্ক্রিনশট নেন? নিচ্ছি মানে মাঝে 20 থেকে একটা মানে একটা স্ক্রিনশট গ্যাপ করছে। এখন কার কয়টা হইছে দেখি বলো তো, কার কয়টা হইছে দেখি। হ্যাঁ, কমেন্টে জানান কার কয়টা হইছে, আর আমি এডি ফাঁকে হচ্ছে যে স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। 10টা করে আমি শো করতেছি। আচ্ছা, আপনি প্রশ্নটা ওই পরে স্ক্রিনশটের জন্য ইয়া করে দিন। জি। আর আমি কমেন্টস দেখতে পাচ্ছি না স্ক্রিনের কারণে। আপনারা একটু স্ক্রিনশট নেন, তারপর হচ্ছে যে আমি চলে যাচ্ছি স্যার। হ্যাঁ, নেওয়া হয়েছে? জি ভাই। ওকে।
পরে এখন হইছে? জি ওকে, পরবর্তী পেজে একটু বড় কর। জাস্ট জি মিনিট। ভাই, জি ভাই হয়েছে। ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি কমেন্ট সেকশনে কার কয়টা হয়েছে এটা দেখার জন্য। হ্যাঁ, 17, 18 এর বেশি হয়নি, 30টার মধ্যে। মাশাআল্লাহ, আপনারা অনেক কঠিন কঠিন প্রশ্ন দিয়েছেন। যাক, আজকে আপনাদের কঠিন প্রশ্ন চলে আসছে। আপনাদের প্রস্তুতি সম্পর্কে আমরা আজকে বুঝতে প্রশ্নগুলো সহজ ছিল কিন্তু ব্রেনের স্টর্মিংটা বেশি ছিল। ওকে স্যার, আজকে তাহলে স্যার শেষ করতে পারেন, অনেকক্ষণ লং টার্ম হয়ে গেছে স্যার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেল। ঠিক আছে, সবাই ভালো থাকো। আর তোমরা এমন এমন প্রশ্ন করতেছো, জীবনের বুড়া বয়সে এসে আমার মেজাজ গরম হয়ে যেতেছে। আমি তো তোমাদের থেকে এই সময় এসে এত নরমাল প্রশ্ন আশা করি না। ওরা এমন প্রশ্ন করতেছে যে প্রশ্নগুলো আসলে করার কথা না যদি সে রিয়েলি পড়াশোনা করে। এটা হলো একটা, আমি যদি প্রথম ক্লাস নিতাম, আজকে লেকচার 1, সেদিন এই প্রশ্ন করলে মানাই। কিন্তু সব লেকচার শেষ করে তোমার তো এখন প্রিপারেশন টইটুম্বুর থাকার কথা। এই সময় এসে তুমি এমন এমন প্রশ্ন করছো যেগুলো তোমার পক্ষে করা উচিত না। আমি কি বুঝাতে পারলাম? তোমরা কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। ভাইয়া স্যার এখানে আমি বলতে চাচ্ছি যে আমি তোমাদের থেকে যে ধরনের ডিফিকাল্ট প্রশ্ন আশা করছি না। তোমরা এত বেসিক থেকে প্রশ্ন করতেছো যেগুলো আসলে বেসিকটা অনেক আগে ক্লিয়ার হওয়া উচিত। এবং লেকচার যে আমি 10টা নিয়েছি ওখানেই তো ওই প্রশ্নগুলো করা উচিত, এবং এখন এই বয়সে সেগুলো করা ঠিক না। তার মানে বোঝা যাচ্ছে যে তুমি এখনো তোমার বেসিক গুলো ক্লিয়ার করো না, বা তুমি তোমার লেকচার গুলো ভালোভাবে পারফর্ম করো না, বা তুমি ভালো পড়াশোনা করো নাই। এটাই মিন করছে এটা। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আসলে ব্যাপারটা হচ্ছে যে এখন অনেকে হচ্ছে যে নতুন করে আবার প্রস্তুতি শুরু করেছে, এই কারণে হয়তো বা তাদের রেজাল্টটা মানে প্রিপারেশনটা একটু আর ইংরেজি তো আপনার আজকে প্রশ্নগুলো স্যার অনেক বেশি কনফিউশন ছিল, এই কারণে হয়তো প্রশ্ন করেছে। নরমালি ওরা হচ্ছে স্যার 30টার মধ্যে 25, 28 এরকম নরমালি পায়। আর অনেকে নতুন করে শুরু করতেছে, তো এই কারণে স্যার বেসিক থেকে প্রশ্ন চলে আসতেছে বা ক্লাস মিস করেছে। তারপরেও যাদের 15-র উপরেও হয়েছে, আশা করা যায় তারা মোটামুটি ভালো করেছে। এবং যাদের 22-23 হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা আশা করতে পারি তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করব। থ্যাংক ইউ স্যার। অবশ্যই অবশ্যই। না, আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে আমি তো তোমাদের থেকে যে ধরনের একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন আশা করি, সেটা যখন ব্যর্থ করছে তখন আমার মেজাজ গরম হয়েছে। এজন্য তোমরা মাইন্ড টাইম করো না, মাঝে মধ্যে অনেক বকা দিই। আসলে অনলাইন ক্লাস তো, ক্লাস নিতে নিতে হট হয়ে যেতেছি। গতকাল ক্লাস নিয়েছি একটানা 5 ঘন্টা ফোকাসে। এই যে এখানে বসে 1 ঘন্টা 5 ঘন্টা, তো আমি ওই তোমার একটু হলে অনেক সময় রাগে যাই। ঠিক আছে, তো তোমরা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। হ্যাঁ, তোমাদের প্রতি রাগ আমার এটা মানে কি, এটা রাগ না তো ভাই, এটা আশীর্বাদ ভাই, দোয়া করতেছেন ভাই। হ্যাঁ ভাই, এরা তো রাগ না ভাই, এরা আপনি আমাদের জন্য দোয়া করতেছেন, বুঝছেন, আমাদের ভবিষ্যৎ আরো উন্নত করার জন্য। ঠিক আছে ঠিক আছে। না, আমি অনেক সময় একটু মেজাজ গরম হয়ে যায় যে মানে এত নরমাল প্রশ্ন পড়বে কেন, তার তো এটা এখন জানার কথা। ওই জায়গা থেকে রাগে আর কি, বুঝতে পারছো কিনা? ভাইয়া ডিইউ লেভেল কি বলেন বলছিলেন? হ্যাঁ ভার্সিটি অ্যাডমিশন নিয়ে কি বলবেন বলছিলেন আগে প্রথম দিয়া? আচ্ছা, মানে যেটা মানে আমি এখন তো হচ্ছে একটু লিভ নিতে চাইতেছি। আসলে আমার পরীক্ষা আছে তো 19 তারিখ, বিসিএস পরীক্ষা, তোমরা জানো, যে এইজন্য আমি খুব একটা টাইম দিতেছি না। আমি একটু কথা বলি যে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিতে পারছো না, মন খারাপের কিছু নেই। ভালো করে পড়াশোনা করো, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও। তুমি যদি প্রকৃত অর্থে কোয়ালিফাইড হয়ে থাকো, তোমার যোগ্যতা থাকে, তাহলে তুমি অবশ্যই ভালো করতে পারবা। এটা কোনো ব্যাপার না, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াটা জরুরি। অবশ্যই একটা বিশ্ববিদ্যালয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারলে সেখানে কিছু তুমি পরিবেশ পাবা ভালো হওয়ার জন্য। কিন্তু অন্য জায়গায় পড়লে তুমি যে হতে পারবা না তা না। ঠিক আছে, তুমি হতে পারবা যদি তোমার সেই ডেডিকেটেড মেন্টালিটি থাকে। তো এই জন্য বলছি যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে পারছো না, তাদের এটার জন্য হতাশ করার কিছু নেই। তোমার জীবন কখনো কোনো একটা বিশ্ববিদ্যালয়, কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা সাবজেক্টের সাথে সীমাবদ্ধ না। যদি তুমি এখন বর্তমান যে ওয়ার্ল্ড গ্লোবাল ভিলেজ, উই আর এ গ্লোবাল সিটিজেন, সেই জায়গা থেকে যদি তুমি দেখো,
তাহলে তোমার আসলে কোনো একটা জায়গায় নিজেকে সীমাবদ্ধ করার সুযোগ নেই। পৃথিবীর যে কোনো জায়গা থেকে তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি যোগ্যতা সম্পন্ন হওয়ার চেষ্টা করো এবং তোমার যদি প্রকৃত অর্থে যোগ্যতা থাকে, এই পৃথিবীর মানুষ তোমাকে খুঁজে নিবে। কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছো সেটা একটা সময় আর ফ্যাক্টর হবে না। অবশ্যই যদি তোমার মধ্যে আলাদা কোনো কোয়ালিটি থাকে, তুমি যদি জ্ঞান অর্জন করো, যে বিশ্ববিদ্যালয়ে পড়ো সেখান থেকে তুমি প্রচুর পড়াশোনা করে নিজেকে যোগ্যতা সম্পন্ন করো, অবশ্যই এই পৃথিবীর মানুষ তোমাকে স্যালুট দিবে, এতে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে আমার কথা, ঠিক আছে? ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ আচ্ছা হাফেজ। আচ্ছা, আপনি ফোকাসে কি মানে স্পেশাল ব্যাচে ক্লাস নেন নাকি ওই যে এমনি নরমাল ব্যাচে? আমি সব বেসে গতকালকে ক্লাস নিই, রেগুলার স্পেশাল সবগুলাতেই। ভাই আমি তো স্পেশাল ব্যাচে ছিলাম, ওইখানে একটা এসএমএস আচ্ছা, পেলাম। স্পেশাল বেসে এখন তোমাদের কে নিচ্ছে? এখন তোমাদের কে নিচ্ছে? ওই যে রোকন ভাই। হ্যাঁ, রোকন ভাই মাঝে মাঝে নেয়, তারপর হচ্ছে যে ওই যে মানে একটা স্যার আছে, সুস্থ একটা স্যার আছে, উনিও নেয়। না, ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আগামীকালকে ফিডব্যাক ক্লাসে সবাই জয়েন করবেন এবং আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো খুব ভালোভাবে অংশগ্রহণ করবেন। আর মহু, আপনাকে স্বাগতম আমাদের সাথে নতুনভাবে জয়েন করার জন্য। আপনি যদি আমাদের সার্ভিস সম্পর্কে পার্সোনালি জানতে চান, ইনশাআল্লাহ আমরা আপনাকে